আরেকবার বলুন কোনটা বড় হবে? ধরেন আমরা এই ক্যান্ডেলটা বানিয়েছি তো, ক্যান্ডেলটার মধ্যে এইটুকুকে তো আমরা বডি বলছি, বডি বলছি, আর এইটাকে উইক্স বলছি। হ্যাঁ। তো কেন পুরোটাই বডি হলো না বা পুরোটাই উইক্স হলো না? আচ্ছা, এটা আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে ওপেন হয়েছিল একটা সার্টেন প্রাইসে, আর কিছুক্ষণ পরে দেখা গেছে আহ, কিছুটা বেড়েছে। ধরুন আমি 20 টাকা ওপেন প্রাইস ছিল, ওটা হয়তো 24 টাকা উঠেছিল, কিন্তু সেইখানে স্টে করেনি, সেইখান থেকে নিচে নেমে এসে নামতে 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 ওই যে লোতে চলে এসছে, ওইখানে এসছিল, ওখানে দেখা যাচ্ছে হয়তো 18 টাকা বা 14 টাকা, যাই হোক সেখানে এসে ওখানেও স্টে করেনি, কারণ মার্কেটে তো সকাল 9:30 থেকে 3:30 টাইমিং আছে। তো ওখানে এই যে মানে বায়ার এবং সেলারদের একটা প্রেসারে কেনা বেচার জন্য সেইখানে এসে লাস্ট অবধি ক্লোজ করেছে 3:30-র সময়, ধরুন ওইখানে 22 টাকায় বা যেটাই হোক, যে টাকাই হোক সেটা ক্লোজ হয়েছে। তাহলে যেখানে যতটা হাই হলো, যেখানে অবধি গিয়েছিল আর যেখানে এসে থেমে গেছে, তাহলে হাইয়ের জন্য ওই মার্কিংটা আমাদের প্রয়োজন, ওটা আছে। আর যেখানে সবচেয়ে লোয়েস্ট, মানে সবচেয়ে লোয়েস্ট লো আর কি, সবচেয়ে বেশি নেমেছিল যেটা, সেটাকে লো বলছি। আর এই যে ওপেন আর ক্লোজ, যেখান থেকে ওপেন হয়েছিল ওটা আমাদের ওপেনই হয়েছিল আর ক্লোজ হয়েছে ওইখানে এসে, তাহলে এইখানে বডিটা এই জন্য আর বড় হয়নি। এই যে যে ডিফারেন্সটুকু, এইটুকুই বডি, অর্থাৎ ওপেন থেকে ক্লোজ করার যে তুমি বলো, স্টেইং ডিউরেশন। তুমি বলো এটা এরকম হলো কেন? এরকম হলো কেন? তেমন কোনো আইডিয়া নেই এটা কেন হয়নি। কেন হয়েছে জানো না, তুমি বলো। কাকু যা বললো সেটাই হয়, কিন্তু ওই ওপেন ওই জায়গা হয়েছে, উপরে গেছে, ওখানে গিয়ে মানে মার্কেটটার দাঁড়ায়নি, আবার ওখান থেকে এক ধাক্কা নিচে চলে এসছে, ওইখানেও দাঁড়ালো না, তারপর আর একটু উঠে তারপরে ক্লোজ করে দিয়েছে মার্কেট, এর জন্য বডিটা ওইখানে হয়েছে। কিছুটা ঠিক কিছুটা ভুল। ভুল না, মানে কি হয়েছে, এই যে এই জায়গা যেখানে যেখানে স্টে করতে পেরেছে ওপেনের পরে পুরোপুরি স্টে করবে, সেটাই হচ্ছে ক্লোজ পয়েন্ট। তো সেই ক্লোজ পয়েন্ট অবধি বডিটা তৈরি হয়। এরকম দেখা যেতে পারে যে ও এখন এখানে ওপেন করেছে, এখান থেকে উপরে গেছে, এখান থেকে নিচে এসছে, আর এখানে এসেই বন্ধ করে দিয়েছে। তাহলে এরকম একটা ছবি হবে, হতে পারে। তাহলে কি ওপেন আর ক্লোজ একই জায়গায়, আর হাই আর লো নিজের জায়গায়। আবার এরকমও হতে পারে এইখান থেকে এসে, এই যে এখান থেকে শুরু করেছে, উপরে গেছে, হাই মেরেছে, এখান থেকে ওপেন, এবার এখান থেকে নিচে এসেই বন্ধ হয়ে গেছে, যেটা নিচে ছিল সেটাতেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ক্লোজ আর লো হতে পারে তো? হতে পারে। আবার যদি এরকম বাই ছিল, এবার এখান থেকে নিচে এসছে, গিয়ে উপরে যাওয়া শুরু করেছে, উপরে গিয়ে উপরেই বন্ধ হয়ে গেছে, এরকম হতে পারে কি? পারে, তাই না? তার মানেটা কি, ম্যাটার করছে আমি কোথায় শুরু করছি আর আমি কোথায় শেষ করছি। এবার উপর নিচ যা ইচ্ছা করবো। কিরকম, ধরো তুমি বাড়ি থেকে সকালবেলা বেরালে, তোমার বাড়ি ধরো আইটিআই মোড়ের ওখানে, এবার আইটিআই মোড় থেকে তুমি সেন্ট্রাল পার্ক অব্দি আসলে, এসে আবার এখান থেকে গিয়ে তুমি ঈশ্বরী গাছে অব্দি গেলে, ঈশ্বরীপুর অব্দি, আবার ওখান থেকে এসে তুমি বাড়িতে ঢুকে গেলে, তাহলে কি হলো, এই সিচুয়েশনটা তৈরি হলো না? হ্যাঁ, ঠিক তো? সেই জায়গায় চলে তুমি যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে আসলে। নর্মালি আমাদের লাইফে কিন্তু এই চারটেই চলে, দেখো খেয়াল করে। কোনো কোনো সময় আলো কি তুমি কোনো মাসির বাড়িতে গিয়ে স্টে করে গেলে, কি বাড়ি থেকে বেরোলে, ওইখানে গিয়ে ট্রেন ধরে এখানে চলে গেলে মাসির বাড়িতে মদনপুরে গিয়ে টিকে গেলে, নিচে তো। এবার তুমি ওখান থেকে বেরোলে পিসির বাড়ি শিয়ালদাতে গিয়ে দাঁড়িয়ে গেলে। আমি লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কিন্তু ক্যান্ডেলগুলো। তাহলে ক্যান্ডেলের চরিত্র সবসময় যে এরকম হবে তার কোনো গ্যারান্টি নেই। ক্যান্ডেলের চরিত্র এরকমও হতে পারে, বা এরকমও তো হতে পারে, আমি বাড়ি থেকে বেরোলাম, এখান থেকে গিয়ে বিশ্বজিতের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে গেলাম, অল্প একটু দূরত্ব, হতে পারে না? তো এই যে ক্যান্ডেলের রূপগুলো, এই রূপগুলো দিয়ে আমাকে কিছু বোঝাচ্ছে তো ক্যান্ডেল। কি বোঝাচ্ছে,
আমার ট্রাভেলিংটা, আমি যাত্রাটা কি করছি না করছি। এইবার যখন ক্যান্ডেল নিয়ে পড়াশোনা করছি তখন ক্যান্ডেলের অনেকগুলো রূপ চলে আসবে, তখন দেখতে দেখতে আমরা এটা শিখলাম কিন্তু দেখলাম এতগুলো। হুম। এইবার এই এতগুলো দেখার মধ্যে একটা কিন্তু গল্প আছে। এই ক্যান্ডেলগুলো কতক্ষণ ধরে চলেছে, কোশ্চেন না এটা? হতে পারে এটা 1 মিনিটের ক্যান্ডেল, হতে পারে 5 মিনিটের, 15 মিনিটের, 30 মিনিটের, 1 ঘন্টার, 3 ঘন্টার, 4 ঘন্টার, 15 ঘন্টার, 1 দিন, 7 দিন, 30 দিন, হতে পারে না? এইবার নির্ভর করছে কি আমি যে ক্যালেন্ডারটা দেখছি সেটা কত মিনিটের বা কত ঘন্টার বা কত দিনের। এইবার আমাকে যদি অনেক পুরনো ডাটা নিয়ে দেখতে হয় তাহলে আমাকে মান্থলি ক্যান্ডেল বা ইয়ারলি ক্যান্ডেলে যেতে হবে। আমাকে যদি অল্প কিছু দিনকার দেখতে হয় তাহলে আমি ডেইলি ক্যান্ডেল দেখবো। আমাকে যদি কয়েক ঘন্টার দেখতে হয় তখন আমাকে ডেইলি ক্যান্ডেলে যেতে হবে, আওয়ারলি ক্যান্ডেলে। যদি আমাকে কিছু মিনিটের দেখতে হয় তাহলে আমি মিনিটের ক্যান্ডেলে যাব। তাহলে এই ক্যান্ডেলের রূপ কি এক হবে? না। কেন হবে না? এটা বড় প্রশ্ন। এবার এই জায়গাটাকে একটু লিখে নাও তোমরা, তারপরে আমি বোঝাচ্ছি কিছু দিয়ে। ক্লোজ, এটাই তো লো না?
এরপর যখন ধরো আমরা এখানে কিছু ক্যান্ডেল বানাচ্ছি, হ্যাঁ, সেই ক্যান্ডেল গুলোকে দেখে লক্ষ্য করো কি দাঁড়াতে পারে। ক্যান্ডেল গুলো হচ্ছে 5 মিনিটের, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছটা, তাহলে একটা 5 5 5 5 5 5, তাহলে 30 মিনিটের ক্যান্ডেল হলো তো। তাহলে এইটা অবধি 15 মিনিটের ক্যান্ডেল, আর এইটা অবধি পুরোটা 30 মিনিটের ক্যান্ডেল, তাই তো? দুটো 15 মিনিট আর এইটা 30 মিনিট পুরোটা, আর এগুলো সব 5 5 মিনিটের। এইবার ছবিটা দেখো কিরকম পাল্টে যাচ্ছে। যা ইচ্ছা আমি ক্যান্ডেল বানিয়ে দিয়েছি, এবার হয়েছে ওটার মতন করে। হয়েছে। এবার এইটাকে দেখে কি মনে হচ্ছে কোনো ডিসিশন নিচ্ছে না মার্কেট, কোন দিকে যাবে টাবে ঠিক নেই, কেন বাই আর ওপেন একই জায়গায়, ওপেন আর ক্লোজ। তারপরটা সেলাররা নিজের দিকে টেনে নিয়েছে, তারপরটা সেলাররা ছেড়ে দিয়েছে, বায়াররা একটু টেনেছে, বাস এইটুকুই। তাহলে এই 15 মিনিটের সিনারিওটা 5 মিনিটের সিনারিও থেকে একটু আলাদা হবে কি হবে না দেখি হবে, ঠিক? তাহলে আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, আমার স্টার্টিংটা তো এইটা, 15 মিনিটের স্টার্টিং এখানে হয়েছে। এইবার ও কি করেছে, এই অবধি গেছিল, এইটা থেকে বেশি আছে তো, তাহলে আমার এই অবধি টানতেই হবে। এইবার এইখানটাতে গিয়ে ও এইখানটাতে ক্লোজ করেছে, তার মানে কি এইটা নিচে অবধি গেছে, তাহলে এই নিচে অবধি এখানে অবধি আসলাম, উঠে গিয়ে এই জায়গাটা বন্ধ করেছে, তাই তো? এই জায়গাটা বন্ধ কোথায় করেছে দেখো তো, এইটা এইখানটা, তাহলে এইটা হচ্ছে কি ক্লোজিং। বুঝতে পারলাম কিভাবে হলো কাজটা? হাইটা কোথায় মেরেছে, সবার উপরে এইটা, তাই তো? তাহলে এই যে হাই মেরে দিয়েছি আমি, এটার উপরে আছে। এইবার এইটা দিয়ে স্টার্ট করেছিলাম তো আমি জার্নিটা, এই যে স্টার্টিং পয়েন্ট আমার। এইবার লো কোথায় আছে, সবার নিচে এখানটা, তাহলে এই যে লো এটা। এইবার গিয়ে বন্ধ করেছে কোথায়, এই জায়গাটা তো, হ্যাঁ, তাহলে এই জায়গাটা যখন বন্ধ করেছে, এইটার জায়গাটা দেখো, এই জায়গাটা বন্ধ করেছে। তাহলে এই তিনটের সাথে এর কোনো মিল আছে দেখো তো, কিন্তু 15 মিনিট কিছু অন্য দেখালো না। তাহলে এবার আবার ভেঙে ব্যাপারটাকে বোঝাচ্ছি। এখানে কোনো ডিসিশন নেই কোন দিকে যাচ্ছে মার্কেট, ইয়েস আর নো, কনফার্ম এটা? কেন আমি ওপেনও যেখানে ক্লোজও এখানে, ডিসিশন নেই কিছু। তারপরটা সেলাররা টেনে নিয়েছে তো নিজের কাছে, পুরো নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে এরা আবার কন্ট্রোল ছেড়ে দিয়েছে সেলাররা, মানে উপর দিকে গেছে, আর উপর দিকে ভিক্স একটু ছোট আছে, তার মানে কি ওরা দায়িত্ব নিচ্ছে বায়াররা। কিন্তু এইখানে কি হলো 15 মিনিটে, ছবিটা পুরো আলাদা হয়ে গেল না? মার্কেট মাঝামাঝি জায়গায় চলছে, এটাই তো বোঝাচ্ছে। এইবার চলে আসি এই ক্যান্ডেলটা আবার 15 মিনিট, মানে 15 মিনিটের ক্যান্ডেল বানাই। তাহলে এটার হিসাবে কি হচ্ছে, স্টার্টিং হচ্ছে কোথায়, ধরে নাও এই জায়গাটা স্টার্টিং হয়েছে আমার, তাই তো? তাহলে এই জায়গাটা স্টার্টিং মানে এর উপরে হয়েছে, ঠিক? এর উপরে হয়েছে তো স্টার্টিং, ঠিক? এইবার ও উপরে গেছে, এই উপরটা এর থেকে উপরে এটা তো, তাহলে এখান আর এটার উপরে তো, তাহলে এর উপরে যেতে হবে আমাকে, গেল? এইবার এর নিচটা কোথায় আছে, সমান সমান জায়গায় আছে তো, তাহলে নিচটা এখানে দিয়ে নিয়ে আসলাম এই জায়গাটা। এইবার এইখানে ক্লোজ ছিল একটা, তারপরে ক্লোজ ছিল একটা এইখানে, তারপরে ক্লোজ ছিল একটা এইখানে, তাহলে ক্লোজ যেটা নিচে, তার মানে এখানে হবে না বডি, কি ঠিক বলছি তো? তাহলে দেখো এইটা তিনটার সাথে এটার কোনো মিল আছে, কিন্তু তিনটা স্ট্রাকচারই এরকম, বায়াররা টেনারে ছিল, কোন ডিসিশন অল্প ট্রেড হয়েছে, এবার সেলাররা পুরো টেনে নিয়েছে। দেখো 15 মিনিট পরে কিন্তু সেলারের কন্ট্রোলে পুরো ক্যান্ডেল। আবার বলি কথাটা, বলো। এখানে যখন শুরু করলো, এখানে যা ক্লোজ আছে তার অনেকটা উপরে শুরু করলো তো, এই যে উপরে শুরু করেছে, এটার থেকে উপরে শুরু করেছে তো, এই যে এটা যেহেতু ছিল পয়েন্ট, এখান থেকে শুরু হয়েছে। এবার এখান থেকে শুরু হওয়ার পরে ও উপরে বন্ধ করেছে, এই উপরে বন্ধ করেছে, কিন্তু এর থেকে এটার উপরটা বড় তো, তাই জন্য এর থেকে এটার উপরে চলে গেছে বন্ধ। এইবার ও কি করেছে, নিচে এসছে, তার নিচে দেখো এর সমান সমান এসে বন্ধ হয়েছিল, দেখো এর সমান সমান এসে বন্ধ হয়েছে, ক্লিয়ার? কিন্তু এই তিনটের সাথে কোনো মিল আছে এটা? এইবার দেখো এইটা দুটো 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়ে গেছে তো, এইবার এই দুটোকে নিয়ে যখন আমি একটা ক্যান্ডেল তৈরি করবো, তখন কি হবে 30 মিনিটে? ওপেন কোথায়, এইটা, তাহলে এই জায়গাটা ওপেন করলাম।
এবার লো কোথায়? এই জায়গাটা। হাই কোথায়? এই জায়গাটা। এবার দেখো দুটোর সাথে কোনটার মিল আছে? লাস্ট 30 মিনিট 15 মিনিটটার মিল আছে। তাহলে এই 6টা ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা এক হচ্ছে না প্রায়? হ্যাঁ কি Correct. তার সাথে কিছুটা এই ক্যান্ডেলটা মিলছে। খানিকটা হয়েছে। তার মানে কি প্রত্যেকটা 15 মিনিটের ক্যান্ডেলের কিছুটা করে নিয়েছো, যেহেতু সেলারের টানটা বেশি আছে। তাহলে এই ক্যান্ডেলগুলোর থেকে দেখে একটা ডিসিশন নিতে পারবো, আর এই ক্যান্ডেলটার থেকে একটা ডিসিশন নেওয়া যাবে কি যাবে না? 30 মিনিট ধরে মার্কেট নিচের দিকে, কি বোঝা গেল? তাহলে 6টা ক্যান্ডেল একরকম ক্যারেক্টার দেখাচ্ছে একটা, কিন্তু দুটো ক্যান্ডেল আলাদা ক্যারেক্টার দেখাচ্ছে, আর লাস্ট ক্যান্ডেলটা পুরো আলাদা চরিত্র নিয়ে চলে আসছে। বডি দেখো একবার উপরেই যায়, কিন্তু দেখো এখানে বডি উপরে ছিল, এখানে বডি উপরে ছিল, এখানে মাঝামাঝি ছিল, এখানে নিচে ছিল। বডি কোথায় দেখাচ্ছে? 30 মিনিট নিচে। হলো কি হলো না? তাহলে কি জিনিস বুঝলাম আমরা? আমাদের ক্যান্ডেলের সবার বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা কি? টাইম ফ্রেম। আমি কোন টাইম ফ্রেমে দাঁড়িয়ে দেখছি জিনিসটাকে। ওই টাইম ফ্রেমে এই সিনারিও হয়েছিল, কিন্তু লম্বা টাইম ফ্রেমে সিনারিও পাল্টে গেছে। তাই হয়নি কি? তাহলে লম্বা টাইম ফ্রেম ধরে যদি আমি কোনো কাজ করি, তাহলে আমার বিজনেসের ব্যাপারটা দেখতে পাবো, বা বিজনেস আমি কিভাবে চালাচ্ছি সেটা করতে পারবো। কিরকম? আজকে সকালবেলা থেকে রোববার আমার ক্লাস, রোববার দিন। হ্যালো, কোথায় রয়েছো? তাহলে আর কখন ক্লাস চালাবো? তোমার জন্য তখন বসে রইল। ঠিক আছে, আসো। এইবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে সকাল এই রোববার দিন এসে 3-4জন ভর্তি হলো। তাহলে আমার সিনারিওতে কি হলো? আমার অ্যাকাউন্টে ফান্ড আসলো। সোমবার দিন কেউ ভর্তি হয়নি, তাহলে নো ফান্ড। মঙ্গলবার দিন কেউ ভর্তি হয়নি, নো ফান্ড। বুধবার দিন কেউ ভর্তি হয়নি, নো ফান্ড। বৃহস্পতিবার দিন এসে একটা ছেলে ভর্তি হলো, আবার কিছু ফান্ড। শুক্রবারে শনিবারে কেউ আসেনি, রোববারেও কেউ আসেনি, তাহলে কিছু চিত্রটা কি হবে? রোববারে 3জন আসছে, 3জন ফান্ড দিয়েছে, একটা ছবি আসলো। মাঝখানে 2-3 দিন কেউ আসেনি, 0 0 0। তারপরের দিন একটা টাকা এসে দিয়েছে একজন, তাহলে একটা ছবি এসছে ছোট। তারপরে 3 দিন আবার কেউ আসেনি, তাহলে তার চিত্র নেই কিছু। তাহলে এরপরে যে জায়গাটা দাঁড়াবে 1 সপ্তাহ পরে, রোববার টু রোববার 1 সপ্তাহ হলো তো, তখন আমি যখন একটা ছবি বানাবো সেখানে দেখাচ্ছে না কিছু লোকের পেমেন্ট আছে, কিন্তু এরকম 4-5টা দিন গেছে তো যেখানে কোনো পেমেন্ট নেই, কিন্তু চরিত্রটা কি দেখাচ্ছে? যখন লঙ্গার ফ্রেমে গেলাম তখন কিন্তু অন্যরকম হয়ে গেল ব্যাপারটা। যখন ডেলি ক্যান্ডেলে ছিলাম তখন কি হয়েছিল? 3 দিন 4 দিন ছিল তো যেখানে কিছু ছিল না কাজ। ঠিক ওইরকম করে ধরো আমাদের সপ্তাহে 7 দিন আছে, সপ্তাহে 7 দিনই আমরা রোজই বেরাচ্ছি এরকম তো কোনো ব্যাপার নেই। একদিন হয়তো বেরালাম না, তাহলে ওটা তো নীল। একদিন বেরালাম, একটু দুধ টুধ দিয়ে বাড়ি ঢুকে গেলাম, তাহলে ওটা একটা ছোট্ট। আবার একদিন বেরালাম, বন্ধু বান্ধবরা মিলে প্রায় ঘন্টা 6 আড্ডা মেরে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, তাহলে ওর ক্যান্ডেলটা আপ এন্ড ডাউন করবে কি করবে না? এইবার এই 3 দিনের মতন যখন 4টা দেখবো, তাহলে কি বোঝাবে? আমি ঘরের বাইরে ছিলাম, তাই বোঝাবে না? যেহেতু তৃতীয় দিনটাতে আমরা একটা দিন অনেকটা ইউজ করেছি টাইমকে। ঠিক পড়াশোনার ক্ষেত্রে চলে আসে এরকম ভাবে। আমি একদিন খুব পড়াশোনা করেছি, দ্বিতীয় দিন পড়াশোনা করিনি, তৃতীয় দিন পড়াশোনা করিনি, চতুর্থ দিন বই নিয়ে বসেছি, বই নিয়ে বসেছি, পড়াশোনা করিনি, বই খুলেছি আবার কিছু পরে বন্ধ করে দিয়েছি। এইবার 4 দিন পরে সিনারিওটা কি দেখাচ্ছে? আমি লোককে বলতে পারি আমি পড়তে বসেছিলাম, কেন একদিন পড়েছিলাম তো। দেখো তো আমাদের লাইফের সাথে আমরা এটাই করছি না? তাই করছি কি করছি না? একটা দিন যেটা ভালো করেছি সেটাকে হাইলাইট করছি দিনটা, সেটা ক্যান্ডেলও আমাদেরকে কিন্তু বোঝাচ্ছে তুমি একদিন খুব ভালো ছিলে, মানে তোমার এই 3 দিনের ক্যান্ডেলের মধ্যে তো একটা হাইলাইট দেখাচ্ছে আমি পড়াশোনা করেছিলাম। ঠিক লাইফে আমাদের ব্রেন কিন্তু এইভাবে পারমিট করছে আমাদের। একটা দিন কোনো পজিটিভ কাজ করেছিলাম, সেই পজিটিভ কাজকে আমরা ধরে রেখে দিয়েছি, আর সারাদিন যে কিছু করছি না সেটাকে মানে অ্যানালাইসিস করতে পারছি। তাহলে ক্যান্ডেল আমাদের লাইফকে অনেক কিছু বোঝায় কি বোঝায় না? তাহলে এই ক্যান্ডেলটাকে এবার নরমালি চলে আসো, ক্যান্ডেল মানে কি বোঝায়? মোমবাতি। এইবার মোমবাতিটার একটা চরিত্র দেখো, এই তো মোমবাতি। মোমবাতির শিখাটা কিন্তু এইটুকু,
যখন এইটুকু পড়ে গেল, এতটা পুড়ে গেল, তখন শিখাটা এরকম হয় না? তাহলে কি শিখাটা ওই জায়গাতেই রয়েছে কিন্তু হাইটটা বেড়েছে না? খেয়াল করে দেখো। এইবার আবার এইটুকু পুড়ে গেছে, এবার কিন্তু এখান থেকে নেমেছে কিন্তু শিখা বেড়েছে, তাই হয় না? তার মানেটা কি দেখাচ্ছে? ক্যান্ডেল নিজেকে পুড়িয়ে পুড়িয়ে তোমাকে কিন্তু আলোটা বেশি মাত্রা দেওয়ার চেষ্টা করছে। তাহলে তুমি তোমাকে না পুড়িয়ে তোমার লাইফে উন্নতি করতে চাইছো? তাহলে কি আমি বলছি মানে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে? না, পরিশ্রম করা। এই পরিশ্রমটা তুমি যত বেশি করবে তত বেশি তোমার ফ্লেম তৈরি হবে, আর সেই ফ্লেমটাই তোমার ফ্লেম তৈরি করবে। কিরকম? আজকে আমরা এই ঘরে 3 জন রয়েছি, এই 3 জনের মধ্যে আমরা শিখছি, আমাকে বাদ দাও, তোমরা 3 জনই শিখছো। শেখার মধ্যে একজন খুব ভালো শিখলো, সেই ভালো শেখাটা ওর এলাকার মধ্যে প্রচার হবে কি হবে না? আর 2 জন শিখলো, তার মধ্যে কে একজন কন্টিনিউ করলো, হয়তো একজন কন্টিনিউ করলো না। কন্টিনিউ করলো না কিন্তু আবার বাজারের একটা জিনিস শর্ট হবে। তো এইসব কাজ সবার জন্য না। কি? তাহলে দেখো দুটো দিক তৈরি হলো, মাঝখানে লোকটাকে নিয়ে কিন্তু কোনো কাজ হলো না। ও শিখেছে, নর্মাল আছে। একজন শিখেছে, অনেকটা বড় করেছে নিজেকে, তাহলে কি হচ্ছে? ওর নাম হচ্ছে। আর যে করলো না সে কিন্তু অপপ্রচার করে বেড়াচ্ছে, তাই সব কাজে সবার জন্য না, এই কাজটা আমি গিয়েই ভুল করেছি, আমাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, এইসব আলোচনা চলছে। কিন্তু তাহলে দুটো জিনিসেরই বিশ্লেষণ হলো কিন্তু বাড়িতে। কিসে? নেগেটিভ আর একটা পজিটিভ। নেগেটিভ মানে মার্কেট নিচে পড়ছে, আর একটা পজিটিভ মানে মার্কেট উঠছে। ক্লিয়ার হলো? লাইফের সাথে আমি কিন্তু পুরো ক্যান্ডেলস্টিককে বুঝিয়ে দিলাম আজকে। তাহলে এই ক্যান্ডেলস্টিক নিয়ে কি আর কোনো প্রশ্ন থাকলো তোমাদের? অন্তত ক্যান্ডেল কিভাবে কাজ করে আর ক্যান্ডেল আমাদের লাইফের সাথে কিরকম ভাবে যুক্ত, এই পার্টটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। ফেম তখনই তৈরি হবে যখন তুমি ফ্লেম তৈরি করতে পারবে, এই তো। ফেম মানে ছড়ানো, নাম ছড়ানো। তো নাম ছড়ানো কখন হবে? তোমার মধ্যে ক্ষমতা আসবে যখন। তার আগে তোমার নামটা হবে না। দেখো আজকে ভারতবর্ষে 140 কোটি লোক, তোমাকে যদি বলা হয় রিনাউন্ড কয়েকটা লোকের নাম বলো, সেখানে কয়েকটা লোকই পাবে, তুমি কিন্তু 140 কোটি লোকের নাম পাবে না। কিন্তু এরকম অনেক নাম আছে না, অমিতাভ। অমিতাভ বললেই কিন্তু সবার প্রথম কার কাছে যায়? অমিতাভ বচ্চনের দিকে যায়। বিরাট বললেই কার দিকে যায়? বিরাট কোহলির দিকে যায়। সচিন বললেই কার কাছে যায়? সচিন টেন্ডুলকারের দিকে যায়। এরকম তোমার পাড়াতে অনেক সচিন আছে, তার কথা মনে পড়ে একবার? কেন? দে হ্যাভেন্ট গট দেয়ার ফেম, কিন্তু সচিন টেন্ডুলকার ফেম বানিয়েছে নিজে। তাহলে এই ফেমটা বাড়ানোর জন্য তাকে নিজেকে অনেক কষ্ট করতে হয়েছে, নাকি ব্যাট নিয়ে দাঁড়িয়ে গেছে, রান হয়ে গেছে নিজে? হয়নি তো। ঠিক ওই রকম করে সিনেমা আর্টিস্ট অমিতাভ বচ্চন, আজকে সিনেমা করার জন্য তো 500 অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তো অমিতাভ বচ্চনের নামটাই কেন ওঠে সবসময়? এটা তো প্রশ্ন। আজকের দিনের জেনারেশনের জন্য শাহরুখ খানের নাম ওঠে, তো কেন ওঠে ওর নামটা? তাহলে তারা ফেম তৈরি করতে পেরেছে নিজের। এছাড়াও তো অনেক সিনেমা আর্টিস্ট আছে যারা সিনেমা করেছে, হয়তো ওকে অনেকেই পছন্দ করে, কিন্তু ও ওই রকম লেভেলের ফেমাসটা হতে পারেনি, তাই তো? তাহলে ওর যে লাইফের ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটা শো করছে না ও কতটা উঠেছে, কি কতটা পড়েছে। কিরকম? বিনোদ কাম্বলি নাম শুনেছো? বিনোদ কাম্বলি সচিনের সাথে ক্রিকেট খেলতো। ওর একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, ও প্রথম 3টে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি হচ্ছে। তাহলে কি বাজে কোয়ালিটির প্লেয়ার নেই? তাহলে ও এত দামি প্লেয়ার হওয়ার পরেও ও আজকে পৃথিবীর বুকে নেই তো, নাম নেই তো ক্রিকেটের দুনিয়াতে। কেন নেই? কারণটা কি? ও এসছে, ঝটকা দিয়ে বেড়েছে, শেষ হয়ে গেছে। কিরকম? একটা আগুন জ্বললো, ফট করে জ্বললো, নিভে গেল, ওই রকম। তাহলে আজকে এতটা কোয়ালিটিবান একটা প্লেয়ার মার্কেটে নেই। সচিনের সাথে খেলা, একই কোচের কাছে শেখা, ওর মতন কোচ, মানে এই যে আশ্রেকার যে কোচ ছিল ওদের সবার, সেই আশ্রেকারের কাছে টেন্ডুলকার শিখেছে, কামলি শিখেছে, মঙ্গেশকর শিখেছে, মঙ্গেশকর না, মাঞ্জেকর, আর একজন শিখেছে হচ্ছে আমাদের অমল মজুমদার, যে মেয়েদের এখন কোচ, ইন্ডিয়া টিমের মেয়েদের কোচ অমল মজুমদার। এই 4 জনই কিন্তু একই টিচারে, আর প্রবীণ আমলে 5 জন ছিল একই কোচের স্টুডেন্ট, কিন্তু সবাই ইন্ডিয়া টিম খেলেছে। অমল মজুমদার কিন্তু ইন্ডিয়া টিম খেলতে পারেনি। তাহলে ওর ক্যান্ডেলটা কিরকম হবে? 0।
ক্যান্ডেল নেই তো, ইন্ডিয়া টিমে খেলেনি, বাকিরা ইন্ডিয়া টিমে কম বেশি খেলেছে, কিন্তু এরা যারা খেলেছে তার মধ্যে সবার ভালো গ্রাফ কার? ওর ক্যান্ডেলটা বড়। এইবার অমল মজুমদার খেলেনি, কিন্তু যখন ও ইন্ডিয়া টিমের মেয়েদের কোচ হয়েছে সেখান থেকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছে তো, তাহলে ওর নামটা উঠে গেছে। তাই বাকিরা কি হলো বলো তো? শ্যাডো হলো না। সচিন টেন্ডুলকার নিজের জীবনে বিশ্বকাপ জেতা একটা 2011 সালে, তাই তো? বিরাট কোহলিরা খেলে জিতলো যেটা, ওইটাই বিশ্বকাপ জেতা আছে, বাকি কাছে কিছু নেই। অমল মজুমদার ক্রিকেট না খেলেও বিশ্বকাপের কোচ, উইনার কোচ। দেখো তো ওরও একটা ফ্রেম তৈরি হলো কি হলো না? তাহলে এই যে দুজন লোক, দুটো আলাদা ব্যক্তিত্ব, পুরো একেবারে আলাদা ক্রাইটেরিয়া, কিন্তু অ্যাটাচড ক্রিকেট, কিন্তু ক্যান্ডেল গুলো কি তৈরি হলো? যার লাইফে ক্রিকেট খেলা ক্যান্ডেলে, ওর মতন ক্যান্ডেল নেই এখন। কেন? এত রান করা, এত সেঞ্চুরি করা কারো কাছে নেই, কিন্তু অমল মজুমদারের কাছে ওই ক্যান্ডেলটা নেই, কিন্তু অন্য ক্যান্ডেলটা তো আছে, কোচিং ক্যান্ডেলটা। তাহলে ক্যান্ডেল ট্যালি করা আমাদের লাইফের সাথেও কিন্তু ঠিক। আমি যখন আবার কোনো প্রোডাক্টের উপর নিয়ে ক্যান্ডেল কাজ করবো, যেরকম ধরো আমি রিলায়েন্স নিয়ে কাজ করছি, বা আমি আইটিসি কোম্পানি নিয়ে করছি, বা আমি গোল্ড নিয়ে করছি, বা আমি বিটকয়েন নিয়ে করছি, কি করতেই পারি আমি, তো তার ক্যান্ডেলটা কিন্তু ফলো করতে হবে আমাকে সেইভাবে। আমি কিন্তু গোল্ডের ক্যান্ডেল নিয়ে বিটকয়েন দেখতে পারি না, বিটকয়েনের ক্যান্ডেল নিয়ে আমি সিলভার দেখতে পারবো না, সিলভারের ক্যান্ডেল নিয়ে আমি রিলায়েন্স দেখতে পারবো না। যারটা দেখবো তারই ক্যান্ডেলকে আমাকে স্টাডি করতে হবে। এবার সেই ক্যান্ডেল আমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। এইগুলোই আগামী দিনে আমরা শিখতে থাকবো, যে কি কি বোঝাতে পারে একটা ক্যান্ডেল আমাকে। কেন আমি বাই নেব, কেন আমি সেল করব, কেন আমি সেল করে কখন আমি বাই করব, এই জিনিসগুলো আমাকে ক্যান্ডেলই বোঝাবে। কিন্তু তার জন্য আমাকে কিছু প্র্যাকটিস করতে হবে কিছু জিনিসের। সেই প্র্যাকটিসটা কি? যদি আমি ক্রিকেট খেলতে যাই আমাকে প্র্যাকটিস করতে হবে, যদি আমি ফুটবল খেলতে যাই আমাকে প্র্যাকটিস করতে হবে, যদি আমি টিউশন পড়াতে যাই তাহলে আমাকে প্র্যাকটিস করতে হবে। করতে হবে কি হবে না? না আমি জানি ভাই, আমি চলে গেলাম উঠে, তারপরে কি হলো, একটা অঙ্ক দিল পারছি না, একটা সেন্টেন্স দিল আমি বুঝে উঠতে পারছি না, কেন? প্র্যাকটিস নেই। তাহলে প্র্যাকটিসটা দরকার। তাহলে আমাদের এই কাজেও কিন্তু আমাকে ক্যান্ডেল নিয়ে প্র্যাকটিস করতে হবে। ক্যান্ডেল কত রকমের হতে পারে, সেই ক্যান্ডেল আমাকে কি বোঝাতে চাইছে, সেই ক্যান্ডেলের গল্পটা কি আছে। আমি দেখছি একটা ক্যান্ডেল হয়েছে, সেই ক্যান্ডেলটা 25-30 মিনিটে, তাহলে 30 মিনিট ধরে মার্কেটে কি হয়েছে ওই ক্যান্ডেল আমাকে বুঝিয়ে দেবে। বোঝাবে কি বোঝাবে না? কি করে বোঝাবে? ধরে যদি আমি এই ক্যান্ডেলটাকে দেখি, ক্যান্ডেলটার ওপেন কোথায় আছে? এখানে। ক্লোজ কোথায় আছে? এখানে। হাই কোথায় আছে? এইটা। তার মানে কি, মার্কেট খোলার পরে একবার এইখানে গেছিল হাই মারতে, এমন যাই হোক যেটা নিয়ে করবো, সেখানে ও স্টে করতে পারেনি, সেখান থেকে ও নিচে এসে আবার নিচে গেছে, নিচে যেতে যেতে এইখানটাতে এসে ক্লোজ করেছে, এখান থেকে আর উঠতে পারেনি। এটা তো ক্যান্ডেল আমাকে বুঝিয়ে দিল পরিষ্কার। তাহলে আমাকে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে যে কি হয়েছিল এই 30 মিনিট ধরে? আমার কাছে কিন্তু আছে কি রকম, ও এখান থেকে উঠে ধরো ক্যান্ডেলটা এখানে খুলেছে, এখান থেকে নিচে একটু এসছে, তারপরে আবার উপরে গেছে, তারপরে আবার নিচে এসছে, আবার নিচে এসে আবার একটু উপরে গেছে, গিয়ে এই জায়গাটা গেছে, এই জায়গাটা গিয়ে আবার নিচে এসেছে, এখান থেকে আবার নিচে গিয়ে নিচে গিয়ে নিচে গিয়ে আবার নিচের দিকে গিয়ে নিচে 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 গিয়ে বন্ধ হয়ে গেছে। এইরকম ভাবে ক্যান্ডেলটা চলেছিল 30 মিনিট ধরে। কিন্তু এই ক্যান্ডেলটা যে এখান থেকে এখানে নেমেছে, তারপরে উপরে গেছে, তারপরে এখানে গেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, নিচে এসে এখানে বন্ধ হয়েছে, এই কাজটা কি এই ক্যান্ডেল থেকে দেখাচ্ছে আমাকে? কিন্তু অ্যানালিসিস করা যাচ্ছে এরকমই কিছু ঘটনা ঘটেছে। কিন্তু এই 5 মিনিটের ক্যান্ডেল দেখার পরে আমাকে কি এই ক্যান্ডেলটা বোঝাবে? কেন? এই 5 মিনিট আমাকে কিন্তু বোঝাচ্ছে কি, যে ওর চেষ্টা করে কোনো ডিসিশন না নিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক। তাহলে এই যে জায়গাটা পরের ক্যান্ডেলটাই আমাকে কি বোঝাচ্ছে? মার্কেট নিচের দিকে টেনেছিল। তারপরে 5 মিনিটই বলছে কি নিচের দিকে বেশিক্ষণ স্টে করেনি, কেন? উপরে টেনে নিয়েছে। তারপরে ক্যান্ডেলটা উপরেই টান মেরেছে, তারপরে ক্যান্ডেলটা আবার একটু থমকে গেছে, তারপরে ক্যান্ডেলটা একবারে নিচে নিয়ে এসেছে। তো এই 6টা ক্যান্ডেল আমাকে 6 রকম গল্প শোনালো, কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল কিন্তু এই 6টা গল্পকে নিয়েই তৈরি করা গল্প। ক্লিয়ার? তাহলে আমি ক্যান্ডেল শেখার সময় আমার দুটো জিনিসের গুরুত্ব আছে। এক হচ্ছে আমার ক্যান্ডেলটাকে জানতে হবে যে ক্যান্ডেল কি বোঝাতে চাইছে, আর সেকেন্ড হচ্ছে আমি কত টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখছি। ঠিক। আমি যদি অল্প টাইম ফ্রেমে দেখি তাহলে আমার ট্রেডটা অল্প টাইমের জন্য কিন্তু চলবে। আমি যদি লম্বা টাইম ফ্রেমে দেখি তাহলে আমার ট্রেডটা অনেক লম্বা সময় ধরে চলবে। এখন এইটাকে নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে এই যে এইটা থাকবে লেখা, এখানে দেখুন
আমি যখন 5 মিনিটের ক্যান্ডেল দেখবো তাহলে আমার ট্রেডটা 1 ঘন্টার মধ্যে ক্লোজ হবে। ক্লিয়ার? আবার বলি, আমি 5 মিনিটের ক্যান্ডেল গুলো দেখছি, তাহলে 1 ঘন্টায় কতগুলো ক্যান্ডেল হবে নীরব? 1 ঘন্টা কতগুলি হয়? 12টা। 12টা হবে। তাহলে 12 খানা ক্যান্ডেল দেখবো তো আমি, 12 খানার মধ্যে আমার ট্রেড শেষ করতে হবে। যদি আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখি তাহলে আমার 12টা ক্যান্ডেল মানে কত? 180। তাহলে আমার 3 ঘন্টার মধ্যে ক্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে ট্রেড। বুঝতে পারলাম? যদি আমি 30 মিনিটের দেখি তাহলে আমার ক্যান্ডেল কতক্ষণে হবে? 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে, তাই তো? ট্রেডটা আমার 5 ঘন্টার মধ্যে শেষ হবে। যদি আমি 1 ঘন্টার ক্যান্ডেল দেখে কাজ করি তাহলে আমার 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম টাইম নেবে ট্রেড কমপ্লিট হতে। যদি আমি একদিনের ক্যান্ডেল নিয়ে কাজ করি তাহলে আমার 7 দিন থেকে 30 দিন অবধি চলবে ট্রেড। যদি আমি 1 সপ্তাহ দেখি তাহলে আমার মান্থলি 30 দিন 45 দিন এরকম সময় ধরে চলবে, কারণ 7 দিন লাগবে তো আমার ট্রেডে। আর যদি আমি 1 মান্থের ক্যান্ডেল দেখে স্টার্ট করি তাহলে আমার 1 বছরের একটা টাইম ফ্রেমে কাজ করতে হবে, মানে আমার প্রফিট বুকিংটা 1 বছরের মাথায় গিয়ে হবে। বুঝতে পারলাম? যত কম সময়ের জন্য কাজ করব তাহলে সেই থেকে 12 গুণ 10 গুণ আমাকে ইনটু করতে হবে, এর মধ্যে আমাকে ট্রেড কমপ্লিট করতে হবে। আমি তার থেকে যদি বেশি সময় থাকি তাহলে আমি মার্কেটে এন্ট্রি সঠিক পয়েন্টে নিয়ে নিই বা মার্কেটকে আমি বুঝে উঠতে পারিনি। এরকম এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের পৃথিবীর যে ফাস্টেস্ট ম্যান দৌড়ানো, তার নাম কি? উসেন বোল্ট। ওকে যদি বলা হয় তুমি 100 মিটার 200 মিটার সেরা লোক আছো, তুমি এখন 40 কিলোমিটার দৌড়াও, পারবে? পারবে না। কেন পারবে না? ও স্ট্যামিনাটা ওই লেভেলের নেই, আর ও আস্তে আস্তে দৌড়াতেও পারবে না, কেন তো স্পিড আছে। এবার ওকে দিয়ে আমি বললাম 100 দৌড়াও, 200 দৌড়াও, 400 দৌড়াও, খুব বেশি হলে 800 দৌড়াও, তারপরে আর দম পাবে? পাবে না। তাহলে এই যে 800 মিটার দৌড়ালো, তার মানে কি এইটারটা এই টাইমে শেষ হয়ে যাচ্ছে। দেখো গল্প। এইবার যে 1500 মিটার দৌড়ায়, আছে তো মাঠে দৌড়ানো 1500 মিটার, তাকে যদি বললাম 1 মিটার এই যে 100 মিটার দৌড়াও, ও কি রেসে পারবে? কেন তো 1500 স্পিড নিয়ে দৌড়ে। তাহলে ওকে বলা যাবে কি তুমি 3000 দৌড়াও, পারবে। 5000 দৌড়াও, পারবে। কিন্তু 10000 দৌড়াতে বললে আর পারবে না, হাঁপিয়ে যাবে। ঠিক এবার একটা লোক যে 42 কিলোমিটার দৌড়ায়, তাকে বললাম তুমি 42 কিলোমিটার দৌড়াও, পারবে? কেন তো দৌড়ায়। ওকে বললো ক্রস কান্ট্রি করো। ক্রস কান্ট্রি বলতে কি এই দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য দৌড়াও, ও পারবে। কিন্তু ওকে যদি বলি কন্টিনেন্ট পাল্টাও, তাহলে কি পারবে? তাহলে টাইম ফ্রেম কি রকম ভাবে কাজ করে বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতে হলো। তো টাইম ফ্রেম, আমি যেই টাইম ফ্রেম নিয়ে চার্ট দেখবো তাহলে আমার ট্রেডিং টাইমটাও হয়ে যাবে ওইটুকুর মধ্যে রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে আমার কমপ্লিট করতে হবে। তাহলে এই 5 মিনিটের ক্যান্ডেল আমাকে ছোট্ট ছোট্ট ট্রেড দেবে, তাই নাকি? কেন ক্যান্ডেল তো ছোট ছোট, তা আমাকে ছোট ছোট ট্রেড দেবে। যখন আমি 15 মিনিটের ক্যান্ডেল দেখে দেবো তখন আমাকে একটা মাঝারি লেভেলের একটা ট্রেড দেবে। তাহলে আমাদের সবসময় শোভনীয় হচ্ছে গিয়ে আমরা 15 মিনিটের ক্যান্ডেল দেখে কাজ করবো। কারণ 15 মিনিটের ক্যান্ডেল মানে হচ্ছে আমি 3-4 ঘন্টা আটকাবো নিজের ট্রেডটাকে। এই 3-4 ঘন্টা মানে আমি বিজনেস করতে বসেছি। এরকম কিছুই হয় না যে আমি দোকানে গিয়ে বসলাম, পরেই কাস্টমার চলে আসলো, আমি দোকান বন্ধ করে চলে গেলাম। হয়েছে এরকম? দোকানটা একটা টাইম অবধি খুলতে হবে, কাজ তো করতে হবে। এবার মালিককে সবসময় দোকানে বসা সম্ভব হয় না, ও তো এই জন্যই কর্মচারী রেখেছে। কর্মচারীটা কিন্তু ঠিক দেখো 9টা 9:30টার মধ্যে এসে দোকান খুলে দেবে। মালিক হয়তো দুপুরবেলা খেয়ে দিয়ে 2টোর সময় ঢুকলো, এবার ঢুকলো তো একবার রাত 8টার সময় দোকান বন্ধ করেই যায়। তাহলে ও 2টোর সময় ঢুকলো, তার মানে কি ওর 30 মিনিট বা 1 ঘন্টার ক্যান্ডেল নিয়ে কাজ করছে, ওকে লম্বা সময় থাকতে হবে। কিন্তু যে এসে 9:30টার সময় দোকান খুলেছিল, ওর যেই 8 ঘন্টা কাজ হয়ে যাবে, বাড়ি চলে যাবে, কি ও দেখবে কি দোকান বন্ধ হলো কি হলো না? দেখবে না। তাহলে টাইম ফ্রেমটা কি কাজে করে বুঝতে পারছো? এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা আজকে শিখলাম কি? ক্যান্ডেল, ক্যান্ডেলের চরিত্র, আর দ্বিতীয় হচ্ছে কি টাইম, টাইমের। হ্যালো, আর এই ফ্লোরেন্স ডে স্কুলটা চেনা আছে? কালীচরণ স্কুল, কালীচরণ স্কুল থেকে সোজা একটা পাম্প হাউসের দিকে যায় না রাস্তাটা, ওইখান থেকে যেতে গিয়ে বাদিকে ফ্লোরেন্স ডে স্কুল পড়ে, ওখানে ঢুকে গিয়ে প্রথম গলিটা ঢুকে যেতে শেষ বাড়িটা, বাঁ হাতে শেষ বাড়িটা, অসীম বিল্লা।
হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা লিখে নাও এই জিনিসটা। হ্যালো, পার্সেল নিয়ে আসছে দিতে, ওর নম্বরটা তোকে দিচ্ছি, ফোন করে না তো একটা। আসবে তো, বুঝতে পেরে দিতে পারেনি, আমার বলবে ক্লাস করছে না। মিশোর কিনে যায় না, ডেলিভারি থেকে আসছে। দিয়ে দিচ্ছি নম্বরটা। দিয়ে দিয়েছে? ওকে।
এটা স্যার 30 মিনিটের ক্যান্ডেল। কোনটা? এটা। হ্যাঁ। কালি পড়ছে না। একটা লেখো। ঢুকে গেছে? খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে। তাই না? হয়ে গেছে, হয়ে গেছে। কালি বেশি পড়ে নাকি ওই দিকে চলে আসছে? হয়ে গেছে? মুছি? বলছি কি স্যার, এই যে 15 মিনিট কি এই চারটা কি মানে বেস্ট মানে টাইম 15 মিনিট? ট্রেনের জন্য কেন আমরা 15 মিনিটের ক্লাস করলে 3 ঘন্টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। একটা কাজকে নিয়ে যদি তুমি 3 ঘন্টারও বেশি বসে থাকো তাহলে কি তুমি কাজ করছো? বোঝো, খালি তোমাকে নিজেকে অ্যানালাইসিস করো। তুমি যে কোনো একটা কাজ নিয়ে বসে আছো, ধরো একটা সাইকেল রিপেয়ারিং করবে, সেটা 3 ঘন্টার পরেও কি করবে? হ্যাঁ। তাহলে তোমার তো বোরিং হয়ে যাবে লাইফ, তাই না? তুমি একটা স্কুটার সারাচ্ছ, সেই স্কুটার সারাতে তুমি 3 ঘন্টার বেশি সময় দিয়ে দিচ্ছ, তাহলে তুমি তো কিছু করছোই না আলটিমেটলি। এই জন্য 15 মিনিটের চারটা হচ্ছে সাকসেসফুলি করা যায়, যে কোনো রেজাল্ট আনা যায়। এবার আমরা যখন ক্যান্ডেল শিখলাম, এর পাশাপাশি একটু নতুন জিনিসও শিখি, নাহলে আবার বোরিং হয়ে যায় চ্যাপ্টারগুলো, একই জিনিস হতে থাকবে। এইবার চলে আসি ফরেক্স। নাম নিশ্চয় শুনেছ? হ্যাঁ। ফরেন এক্সচেঞ্জ, তাই তো? এখানে আসলেই আমাদের ডলার ইজ ইকুয়াল টু আইএনআর দেখায়, ডলার ইজ ইকুয়াল টু ইউরো দেখায়, ডলার ইজ ইকুয়াল টু রিয়াল দেখায়, এরকম কারেন্সি আছে তো। এবার ডলার ইজ ইকুয়াল টু অস্ট্রেলিয়ান ডলার দেখায়। তো এইরকম কেন, এইগুলো কেন, এই জিনিসগুলোকে বুঝতে হবে। আমাদের যখন হোয়াটসঅ্যাপ খুলি আমরা, তখন আমাদের হোয়াটসঅ্যাপে এখনই কিছু লিখতে হবে না, বুঝে নাও। হোয়াটসঅ্যাপ খুলি তখনই বলে কি আমাদের টাকার দাম পড়ে যাচ্ছে, মোদি একেবারে বাজে সরকার চালাচ্ছে। হোয়াটসঅ্যাপে আসছে না এগুলো? পাকিস্তানের দাম তো পড়ছে না টাকার, বাংলাদেশের টাকার দাম তো পড়ছে না, ইন্ডিয়ার দামটাই কেন পড়ছে? তার মানে মোদি ভালো সরকার চালাচ্ছে না। এটা কিন্তু আলোচনার বিষয় আছে হোয়াটসঅ্যাপের মধ্যে। এইবার আজকে তুমি তথ্যটা জেনে যাও, তাহলে জীবনে তুমি এই আলোচনার মধ্যে অন্তত থাকবে না। কিরকম হয় আজকে এই ডলার বা আইএনআর এইসব জিনিসগুলো কিভাবে এসছে পৃথিবীতে, যদি এইটা জানা যায় তাহলে তুমি বুঝবে যে কিভাবে কি চলে। তুমি যেটুকু শুনছো সেগুলো তো কিছু জ্ঞানী লোকের শুনছো কথা, তারা কতটা জ্ঞানী আজকে তুমি প্রমাণ পাবে। আমি বলবো না ওরা জ্ঞানী কিনা, কিন্তু তোমরা প্রমাণ পেয়ে যাবে। কিরকম? আজকের থেকে 5000 বছর 10,000 বছর আগেকার কথাগুলো ভাবো। লোকেরা এই টাকা পয়সা কনসেপ্ট কি ছিল তখন ওদের কাছে? না। তাহলে মানুষরা কিভাবে চলতো, নিজেদেরকে কিভাবে চালাতো? কি হতো? তুমি ধরো ধান চাষ করেছো, বিনিময় তোমার কাছে ধান ছিল, এর কাছে গম চাষ আছে, তার কাছে গম রয়েছে, এ পশুপালন করেছে, এর কাছে দুধ আর মাংস আছে, আমার কাছে মুরগি টুরগি আছে, তো আমার ডিম আছে, মাংস আছে, এই তো ছিল। এইবার তোমার ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে, তা এবার তুমি যখন ডিম খাবে, তা আমি তার সারাদিন ধরে ডিম ফুটি ফুটি খাবো না, অমলেট বানিয়ে খাবো না, আমার কাছে ডিম আছে বলে। আর তুমি সারাদিন ধরে চালই খাবে, এরকম তো হবে না।
আর ও গম সিদ্ধ করে খাবে সেটাও তো হবে না, আর এ খালি দুধ খেয়ে যাবে তাও তো চলবে না। এইবার কি হলো, এর সাথে ওর, ওর সাথে এর সাথে এর সাথে এইবার চলছে তো। আমার দুধের দরকার, আমি এর কাছে গেলাম। আমাকে ডিমের দরকার, তোমরা আমার কাছে আসলে। আমার এর চালের দরকার, আমার চালের দরকার, এর চালের দরকার, তোমার কাছে গেলাম। এইটা কি চলছে? এইবার কিভাবে হবে? এবার দেখা গেল এই টোটাল এইটুকু জমির উপরে আমরা চারজনই থাকি, সবারই মাপ এইটুকু। তুমি ওর মধ্যে ধান করছো, তুমি ওর মধ্যে গম করছো, এর পশুপালনের মধ্যে করছে, আমি মুরগি পালনের মধ্যেই করছি। এইবার আসার পরে তোমার কাছে 100 বস্তা ধান আছে, এর কাছে 70 বস্তা গম হয়েছে। এনার 10খানা গরু 10 লিটার করে 100 লিটার দুধ দেয়। আর আমার কাছে মুরগি যা আছে তাতে আমার প্রত্যেক মাসে 30টা 40টা করে মুরগি ডিম দিয়ে যায়। তাহলে আমাদের কাছে কোয়ান্টিটি ফিক্সড হয়ে গেল না? কিন্তু একটা জিনিস কোয়ান্টিটি কিসের জন্য হলো দেখো, এর ধানটা 4 মাসে গিয়ে বেরোবে, তোমার গমটাও 4 মাসে বেরোবে। তাহলে 4 মাসে 100 বস্তা ধান, আর এক বস্তার মধ্যে 20 কিলো ধরো, তাহলে কত কিলো হচ্ছে? 2000 কিলো ধান বেরোচ্ছে। এর গমটা বেরোচ্ছে, গমটা কিন্তু র মেটেরিয়াল পুরো দেখো, কিন্তু ধানটা কিন্তু র মেটেরিয়াল না, কারণ ধান থেকে তুষ বার করতে হবে, চাল হবে। তাহলে সেই ক্ষেত্রে 2000 কিলো কিন্তু চাল থাকবে না, সেই চালটা হয়ে যাবে ধরো 1500 কিলো। তাহলে 1500 কিলো চাল, তোমার কাছে কত কিলো? 70 × 20 1400 কিলো গম। এনার কাছে 100 × 4 মাস, তো 100 কেজি মানে 100 লিটার করে দুধ রোজ ইন্টু 120, তাহলে 12,000 লিটার দুধ। ঠিক, আমার কাছে 30টা করে ডিম, তাহলে 120 দিনে কতগুলো হচ্ছে? 3600 ডিম। তাহলে এই সংখ্যাটা কিন্তু দাঁড়িয়ে গেল। এবার সংখ্যাটা লিখি, 1500 কেজি চাল, 1400 কেজি গম, 12,000 লিটার দুধ, আর 3600 খানা ডিম। এইবার বিনিময়ের কথা কিভাবে হবে? দুটো করে শূন্য কেটে দিই, সব কটা দিই, কেটে গেল তো। এইবার 15 কেজি ধান মানে 14 কেজি গম, 14 কেজি গম মানে 120 লিটার দুধ, 120 লিটার দুধ ইজ ইকুয়াল টু 36 খানা ডিম। বিনিময়ের কথা তৈরি হয়ে গেল। আমার এক বস্তা ধান দরকার, মানে গম দরকার, মানে চাল দরকার, আমি কে? এইখানে। তাহলে আমাকে 36 এর ইকুয়াল টু 15 আছে তো, 15 কেজি। তার মানে কি, আমি যদি এখানে 18টা ডিম দিই, ও আমাকে 15 কেজি মানে 15 দিয়ে ডিভাইড করলে আমি 36 মানে হচ্ছে গিয়ে দুটো, মানে আমি 3খানা যদি ডিম দিই, ও আমাকে 1 কিলো চাল দিয়ে দেবে। খেয়াল করে দেখো, তাই বলছো তো। আমি যদি 3খানা ডিম দিই, 12 দিয়ে ভাগ হলো, তাহলে আমার কাছে 1.25 কেজি চাল হয়ে যাবে। এখানে আমার কাছে 1 কেজির মতন গম হয়ে যাবে। এখানে আমার 3 দিয়ে ভাগ করলে 40 লিটার দুধ হয়ে যাবে। বুঝতে পারলো? এইভাবে আমার বিনিময় প্রথা তৈরি হয়ে গেল, কিন্তু সবার সাথে সবার। এবার যার যখন যেটা লাগবে পাল্টাপাল্টি করে নেবে। একবার হলো, সামনে বছর কিন্তু আবার পাল্টাবে, কেন? এনার একটা গরু হয়তো মরে গেছে, তাহলে দুধ কমে গেছে। এর হয়তো ধানটা একটু বেশি হয়েছে, তোমার একটু গমটা কম হয়েছে, আর আমার ডিম বেশি হয়েছে, এরকম হতে পারে। তখন আবার বিনিময় প্রথা তৈরি হবে। এই পদ্ধতিটাতে কিভাবে কি হলো কাজটা? বিনিময় প্রথাতে যার যেরকম প্রোডাকশন তার উপরে তৈরি হলো তো। তারপরে চেঞ্জেসটা আসলো কি করে? পরের বছরে যখন কি আবার কিছু চাপ আসলো, তখন অন্যরকম কিছু করলো। দেখো বিনিময় প্রথা, টাকার দাম বাড়ছে কমছে হচ্ছে তো। কিরকম ভাবে? এখানে ওর ধান বেড়ে গেছে, এখানে ডিম কমে গেছে, তাহলে কি হবে? অল্প ডিম দিয়ে বেশি ধান নেবে কি নেবে না? বোঝো ব্যাপারটা? ও অল্প ডিম দেবে, কারণ ডিম তো কমে গেছে প্রোডাকশন, তাহলে ও বেশি চাল পাবে, কেন? চালের প্রোডাকশন বেশি হয়ে গেছে বলে। এবার দেখা গেল গমের প্রোডাকশন কমে গেছে, তাহলে ও গম আরো কম পাবে তো। হয়ে গেল ঠিক। তাহলে এইভাবে করে টাকার দাম একটার সাথে একটা, একটা দেশের সাথে একটা দেশে কমে। কিভাবে কমে? দেখা গেল ইন্ডিয়া 100 টাকার মাল বেচে বাইরে, আর ইন্ডিয়া 200 টাকার মাল কেনে দেশে। তাহলে কি দাঁড়ালো? ওর কেনাতে বেশি টাকা যাচ্ছে তো বাইরে। আমি 100টা জিনিস 100 টাকা করে কিনি, আমি 10,000 টাকা দিই, পাই আমি বাজার থেকে। আমি 100টা মাল বিক্রি করলাম তোমাকে, তুমি আমেরিকা, তোমাকে আমি 100টা মাল বিক্রি করলাম, তুমি 100 টাকা করে আমাকে 10,000 টাকা দিয়ে দিলে। আমি এর কাছ থেকে নিলাম বা তোমার থেকে নিলাম, 200 খানা মাল নিচ্ছি, তাহলে আমার 20,000 টাকা তোমায় দিতে হচ্ছে তো। তাহলে আমার ঘর থেকে 10,000 দিতে হচ্ছে না?
যখন আমি ঘর থেকে 10,000 টাকা দিচ্ছি, তাহলে ওর মুদ্রার দাম বাড়বে কি বাড়বে না? কেন ডলারের দাম বাড়ছে বোঝা গেল? এইবার এর সাথে তোমার কোনো লিঙ্কই নেই, এ না কিছু বেচে না কিছু কেনে, তাহলে এর সাথে এর মুদ্রার কোনো পরিবর্তন হচ্ছে? না। এই জন্য বাংলাদেশের সাথে আমেরিকার ডলারে কোনো চেঞ্জেস আসে না সবসময়। কিন্তু যেহেতু ইন্ডিয়া রোজ কেনা বেচা করছে, তো এই জন্যই এর মধ্যে চেঞ্জেস গুলো আসছে। ক্লিয়ার হলো তো আজকে? তাহলে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গল্প বোঝা গেল। জ্ঞান নেই, ওরা জ্ঞানী। তোমার সাথে আমার ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই, আমার ইনভলভমেন্ট এর থ্রু দিয়ে। তাহলে কি হচ্ছে, তুমি আগে একে মাল দিচ্ছ, এ আমাকে মালটা দিচ্ছে, তাহলে দুটো কারেন্সির সাথে আমার লেনদেন হচ্ছে তো। এ কিন্তু নেই মাঝখানে, তাহলে আমার ডলারের সাথে কোনো রিলেশন হচ্ছে নেই। আমার ইউরোপের সাথে হচ্ছে, বাংলাদেশের সাথে হচ্ছে, তাহলে আমার বাংলাদেশের কারেন্সির সাথে হচ্ছে। আমি বাংলাদেশকে টাকা জিনিসপত্র দিচ্ছি, আর বাংলাদেশ আমাকে তোমার কাছ থেকে মাল নিয়ে কিছু দিচ্ছে, তাতে দেখা গেছে আমি বাংলাদেশকে বেশি টাকার মাল দিই, তাহলে বাংলাদেশের সাথে আমার টাকার কারেন্সির কি ডিফারেন্স হবে? বাংলাদেশের দাম কমবে, আমার দাম বাড়বে। কি, যে বেশি পয়সা আনবে তারই দাম বাড়বে, আর যে বেশি পয়সা দেবে তারই দাম কমবে। তাই তো? আমার মানি ব্যাগে যা টাকা আছে আমি বেশি দিয়ে দিচ্ছি, তার মানে কামানি কমছে তো। পুরো রিলেশনটা কিন্তু ফরেক্সের এইভাবে চলে। তাহলে আজকে অবধি কি এই জ্ঞানটা ছিল কারো কাছে? তাহলে এই জ্ঞানটা ইম্পর্টেন্ট জ্ঞান হলো কি হলো না আমাদের দেশে? কারণ আজকে ডেটে ধরো আমার দুবাই যাওয়ার ইচ্ছা আছে, ঘুরতে যাব। এবার দুবাইতে গিয়ে আমাদের আইএনআর চলবে কি? না, চলবে না। তাহলে ওইখানকার দিনার চলবে। এবার দিনারের দাম হচ্ছে কি 22 টাকা সে, তাহলে আমাকে 10,000 টাকা নিয়ে যেতে হবে ইন্ডিয়ান কারেন্সি, তাহলে ওটাকে ডিভাইড বাই 22 করলে যা হবে ওই কটার দিনার আমাকে দেবে। এবার গিয়ে দেখলাম কি, আরে বাবা দুবাইতে তো সব জিনিসের দাম বেশি, তখন আমার এই 10,000 টাকা তো এমনি আমাদের দেশের তুলনায় 22 টাকা করে কম হয়ে গেছে হিসাবে। 100 টাকা মানে ওদের ওখানকার 22 টাকা, তাহলে আমি 10,000 দিয়েছি মানে আমার কাছে 22 ইন্টু 100 মানে 2200 দিলাম হয়েছে। এবার নর্মালি আমার এখানে একটা কলগেটের দাম 22 টাকা সব, কিন্তু ওদের ওখানে ওটা 2 দিলাম, তাহলে কত হয়ে গেল আমার জন্য? 40 টাকা হয়ে গেল। আমি কলগেট কিনি 22 টাকা করে, এটা ধরো কলগেট, ইন্ডিয়াতে কিনলে এটা 22 টাকা। এবার এই কলগেটটা ওদের ওখানে 2 দিলাম, তাহলে আমার জন্য কত পড়ছে? এটা 44 টাকা হয়ে গেল না? তাহলে আমার খরচা বাড়বে কি বাড়বে না এখানে গেলে? তাহলে আমাকে এখানে 10,000 টাকা নিয়ে গেলে চলবে? আমাকে আরো বেশি টাকা নিয়ে যেতে হবে। তাহলে দুবাই কি দামি? না। ইন্ডিয়ার সাথে দুবাই যে লেনদেনটা আছে 22 টাকা, এটা 22 টাকা 23 টাকার মধ্যে ঘুরছে 10 বছর ধরে। তার মানে কি, ইন্ডিয়া যতটুকু তেল কেনে ওর কাছ থেকে ততটুকু মালও বিক্রিও করে দেয় সফটওয়্যার, তাই জন্য সমান সমান থাকে। যখনই আমেরিকার সাথে ঘটনা ঘটে, আমেরিকা থেকে জিনিস নেয় বেশি, ইন্ডিয়ার জিনিস দেয় কম, তাই জন্য সমস্যাটা তৈরি হয়। ইন্ডিয়া ডলার দাম পড়তে থাকে, মানে বেড়ে যায়। ইসে কি করে, এ আমেরিকা থেকে কোনো মাল কেনে না সহজে, ও কার থেকে কেনে? ইউরোপ থেকে কেনে। আমি তোমাকে বললাম তো ইউরোপ থেকে কেনে, তাহলে ওর ইউরোপের সাথে রিলেশন খারাপ হচ্ছে তো। আর ডলারের সাথে কি হচ্ছে? কেন ডলারের সাথে তো কারবারই করে না, তাই না? এবার আমাদের লোকেরা কি বলছে, বাংলাদেশের দাম পড়ছে না টাকা, আর আমাদের দেশের দাম পড়ে যাচ্ছে। ও রিলেশন নেই তো, দাম পড়বে কমবে কোথায়? কিরকম? তোমার এই জ্যাকেটটা তুমি পড়োই না, তো জ্যাকেটটা পরলে ভালো লাগবে বলে কি লাভ? পড়োই তো না তুমি জ্যাকেটটা। আমি জিন্স প্যান্ট যেরকম পরি না, আপনার জিন্স প্যান্ট পরলে হেভি লাগবে, আরে জিন্স প্যান্ট পরি না, তার হেভি লাগা না লাগা কি আছে? ঠিক এরকম বাইল্যাটারাল রিলেশনস গুলো চলে প্রত্যেক দেশে। এই রিলেশনস এর উপরে দাঁড়িয়ে থেকে টাকার দাম পড়া বা ওঠার ঠিক হয়। এইবার চলে আসি, যখন এই টাকার রিলেশন যখন তৈরি হলো, তখন এই রিলেশনটা হওয়ার পরে এই রিলেশনটাকে মেনটেন করার জন্য আমাদেরকে বিজনেস করে যেতে হয়। আর সেই বিজনেসটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট করে না বা আমেরিকা গভর্নমেন্ট করে না। কে করে? ইম্পোর্ট এক্সপোর্ট, নাম শুনেছি তোমরা? হ্যাঁ, তো ইম্পোর্ট এক্সপোর্টে কারা থাকে? গভর্নমেন্ট বিজনেসম্যানরা থাকে। ধরো তুমি একজন বিজনেসম্যান, তুমি সফটওয়্যার বানাও। কি বানাও? সফটওয়্যার। এই সফটওয়্যারটা পুরো পৃথিবীতে তুমি বিক্রি করার প্রসেস চালাও। তো তোমার কাছে ইউএসএ একটা ক্লায়েন্ট, ইতালি একটা ক্লায়েন্ট, জার্মানি একটা ক্লায়েন্ট, আর দুবাই একটা ক্লায়েন্ট। তোমার কাছে এই 4টে ক্লায়েন্ট আছে, তুমি এই 4জনকে সাপোর্ট দাও সফটওয়্যার দিয়ে। তো সফটওয়্যারের বিনিময়ে টাকা পাও কি পাও না? এইবার তোমার এটার দাম ধরো 1 লাখ টাকা,
সফটওয়্যারটা চারজনকেই দিয়েছো, তাহলে এ যখন পেমেন্ট করবে ডলারে দেবে না? ডলারে দেবে। এ যখন দেবে কিসেতে দেবে? পিসোতে। এ যখন দেবে কিসেতে দেবে? জার্মান জার্মান ডলারে দেবে। কারেন্সিতে দেবে। এ যখন দেবে দিনারে দেবে, তাই তো? চারটে কারেন্সি এসে গেল। এইবার ইন্ডিয়া বললো ভাই আমি নেওয়ার সময় ডলারই নেব, এদেরকে ডলার দিতে হবে কি হবে না? এইবার দেখো এরা কিন্তু ইউএস এর সাথে কোনো ব্যবসা করেনি, তারপরে এদের ডলার লাগছে। কেন? ইন্ডিয়া বলেছে আমি ডলার ছাড়া নেব না। বুঝছো তো ব্যাপারটা? তাহলে এইবার ইন্ডিয়ার কাছে ডলারের ভ্যালুয়েশন বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। কে বাড়াচ্ছে? এই দেশগুলো। কিন্তু আমেরিকা ইনভলভ নেই এর মধ্যে, আমেরিকা নিজের পার্টনার $1 দিয়েছে, নিয়ে নিয়েছে, হয়ে গেছে গল্প। তাহলে ইন্ডিয়ার প্রত্যেকটা লোকের কাছে যখন ডলার পেলো, তাহলে ইন্ডিয়াতে ডলারের ভ্যালুয়েশন কমবে কি কমবে না? কেন? ডলারের কোয়ান্টিটি বাড়ছে তো। দিতে তো হচ্ছে না ডলার ঘর থেকে, আসছে উল্টো। তুমি দুবাইতে চাকরি করছো, তুমি ইন্ডিয়াতে টাকা পাঠাচ্ছ, কিসে পাঠাবে? ডলার পাঠাচ্ছ। তাহলে ইন্ডিয়ার কাছে ডলার ঢুকছে তো, তার মানে কি ডলারের দাম পড়ছে। এইবার হঠাৎ করে গেল ইন্ডিয়া বললো যে আমি কিছু মাল কিনবো। কি কিনবো? পাট কিনবো। পাটের বিক্রেতা সবার বড় কে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ সাপ্লাই দেবে পাট আমাকে। তাহলে বাংলাদেশ এন্ট্রি করলো, তাই তো বিজনেসে। বাংলাদেশ বললো আমি আমাদের টাকা নেব না, তুমি আমাকে ডলার দাও। কিসে দাও? ডলার দাও। যেই ও ডলার দিতে গেল, তাহলে এই ডলার গুলো তো ইউজ করছে, তাই জন্য ডলারের দাম পড়ে যাচ্ছে। কিন্তু আমি ইউএস এর সাথে বিজনেস করছি না, তা সত্ত্বেও দাম কমছে। কেন কমছে? যেহেতু বাংলাদেশের সাথে আমার ডলারের চুক্তি হয়েছে। ক্লিয়ার করতে পারলাম আমি? তাহলে যে যেই জায়গাটাতে সাফিসিয়েন্ট আছে সে সেখান থেকে ব্যবসা করে। যেরকম তেল কোম্পানিগুলো আছে যারা সৌদি আরবে আছে, ওরা তেল বিক্রি করবে, ওরা ডলার নেবে, তাহলে ইন্ডিয়াকে ডলার দিতেই হবে। এখন আমরা সুবিধার মধ্যে রয়েছি, যেহেতু রাশিয়ার উপরে স্যাংশন লাগানো আছে, রাশিয়ার থেকে কেউ কিছু কিনতে পারবে না, কিন্তু ইন্ডিয়া কিনে যাচ্ছে। ইন্ডিয়া রাশিয়াকে কিসেতে দিচ্ছে পেমেন্ট? আইএনআর এ। তাহলে কি রাশিয়ার কোনো ভালো হচ্ছে তাতে? জিনিসটা বোঝার চেষ্টা করো। ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে, ওই তেলের দাম 100 টাকা আছে। ওই 100 টাকা দিয়ে তেল কিনছে, ইন্ডিয়া পেমেন্ট করবে তোকে? রাশিয়া বলছে না আমাকে ডলারে পেমেন্ট করো, রাশিয়া বলছে না আমাকে রুবেলে পেমেন্ট করো, ও বলছে কি আমাকে ইন্ডিয়ান কারেন্সিতেই দিয়ে দাও। তাহলে ইন্ডিয়ার জন্য কোনো সমস্যা হচ্ছে এখানে? ডলার করতে হচ্ছে না, রুবেল করতে হচ্ছে না, ঘরে যে টাকাটা আছে দিয়ে দিচ্ছে ওকে। এবার রাশিয়ার কি লাভ হচ্ছে এই ডলার নিয়ে, এই আইএনআর নিয়ে? এবার রাশিয়া এখানে বসে আছে, ওর কাছে আইএনআর চলে গেছে, তাহলে 100 টাকা চলে গেছে। এই আইএনআর কি রাশিয়াতে চলে? না। তাহলে এবার রাশিয়া ওই 100 টাকা নিল কেন? কোশ্চেন কিনা? হ্যাঁ, কথা বলতে হতো আমাকে ডলার দাও, তাহলে আমার থেকে সবাই যারা নেবে তাদেরকে আমি ডলার দিয়ে দেবো। তা তো হচ্ছে না, রাশিয়া বললো আমাকে টাকাই দাও, আইএনআর দাও। এইবার রাশিয়াকে স্যাংশন লাগানো মানে কি ওর সাথে কেউ ব্যবসা করে না তখন। এইবার ওর কলগেট টলগেট সব কিনতে হবে, কোথা থেকে কিনবে? ইন্ডিয়া থেকে কিনবে তো, সেই ইন্ডিয়াকে আবার সেই আইএনআরটাই দিয়ে দেবে। তাহলে দেখো রুবেলের ইউজ হলো না, কিন্তু দুটো দেশের মধ্যে ব্যবসা হয়ে গেল তো। তাহলে পাওয়ারফুল কে হলো এখন? আইএনআর। যাওয়ার সময় গেল আইএনআর, আসার সময় আসলো আইএনআর। তাহলে প্রফিটেবল কে থাকলো? আইএনআর থাকলো। তাহলে আইএনআর এর দাম বাড়ছে, কোথায় বাড়ছে সেটা আমাকে দেখতে হবে। আমরা খালি কমছে 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 বলে বেড়াচ্ছি, কিন্তু বাড়ছেও কিছু কিছু জায়গাতে। সেই বাড়ার জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না, কারণ আমরা স্বাধীনতার পর থেকে খালি নেগেটিভ আলোচনাগুলো বেশি করে গেছি, এই জন্য আমরা ধ্বংসের দিকে গিয়েছি। তো সেই জায়গাটা দিয়ে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে থেকে ইরান, নাম শুনেছো তো? ইরানের অবস্থা কি জানো? আমাদের এখানে ডলারের দাম প্রায় 92 রুপিস, তাই তো? ইন্ডিয়াতে? ইরানে কত জানা আছে? 1.4 লাখ। $1 দাম 1,40,000। তাহলে আমাদের এখান থেকে 200 টাকা নিয়ে গেলে তো ওখানে পুরো হ্যাঁ, কিন্তু কিনতেও তো পাবে না কিছু। কারণ জিনিস যদি তোমার দাম যদি এটার হয়, তাহলে এইটার দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 20,000 টাকা এই মোবাইলটার দাম। তাহলে ওইখানে ইন্টু 1,40,000 হয়ে যাবে, কি হবে না?
তাহলে ওই তোমাকে বস্তা বস্তা টাকা নিয়ে যেতে হবে এখান থেকে। তাহলে কি কিনবে? ব্যাপার হচ্ছে তোমার মনে হচ্ছে সস্তায় কিনছো, কিন্তু তোমাকে তো টাকাটা 20,000 টাকায় নিয়ে যেতে হচ্ছে ভাঙিয়ে ওদের কারেন্সিতে। এবার তোমাকে বস্তায় বা প্লেনে করে নিয়ে যেতে হবে টাকা। গিয়ে কি একটা মোবাইল কিনে আনলাম। তাহলে এই যে টাকার দামটা পড়ে যাওয়া, এবার এটা কি করে হলো? এটা একটা বড় জিনিস, এটাকে লিখে নাও, তারপরে আমি বলছি। ওইটা স্যার কোন দেশের কারেন্সি? ওই যে কোনটা? উপরে উপরে এইটা? না, পাশেরটা। এটা হ্যাঁ। ইউরো। অনেকগুলো দেশের মিলিয়ে ইউরো। ইউরোপের 43 খানা দেশকে মিলিয়ে ইউরো চলে। মানে ওদের দেশে কারেন্সি চলে, ইউরো চলে। আর ওই আর আরটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ডলার ইজ ইকুয়াল টু রিয়াল, কুয়েতের কারেন্সি। ওইটা আবার শুধু কুয়েতেই চলে? না, সব দেশে নেয় কম বেশি। ওর সবার দামই ওই রিয়ালের দাম 243 টাকা। ইউরো? না, এক রিয়ালের দাম 243 টাকা। পৃথিবীর সবার দামি কারেন্সি এটাই। কারণ তেলের দেশ না কুয়েত। স্যার এটা কি ইউএস এর নিচে? কোনটা? ইউএস এর নিচে ইটালি। ইটালির নিচে কি স্যার এটা? হুম? ইটালির নিচে? জার্মানি? ইটালির নিচে জার্মানি। ইটালির কারেন্সির নাম কি হলো? কিসে? ইটালির কারেন্সি পিসো। পিসো।
হুম। এবার বুঝছেন না, হুম। এই যে দাম পড়ে যাচ্ছে টাকা, এর পিছনে কারণটা কি জানো? তার রূপটা কি আসতে পারে পৃথিবীর বুকে বা কোথাও কোনো দেশের হয়ে? এটা কি আন্দাজ আছে কিছু? এটার জন্য একটা ওয়ার্ড ইউজ করা হয়, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। আজকে আমাদের এখানে 7 থেকে 10% মধ্যে চলে ইন্ডিয়াতে। তো আরেকটা দেশের নাম হচ্ছে গিয়ে ইরান, নিশ্চয় নাম শুনেছ। হ্যাঁ। আরেকটা দেশের নাম হচ্ছে রাশিয়া, আরেকটা নাম হচ্ছে ইউএসএ, আরেকটার নাম হচ্ছে ভেনেজুয়েলা। এখন নাম শুনেছ তো, এটা ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা কি নিয়ে তো এখন অনেক কাণ্ড। ঠিক, তো এই কয়টা দেশের নাম লিখলাম 256 মধ্যে। আজকে ইন্ডিয়ার ইনফ্লেশন রেট 8, ইরানের হচ্ছে গিয়ে 4,70,000, ঠিক। পাশে একটা পাকিস্তান আছে আমাদের বন্ধু। রাশিয়ার ইনফ্লেশন হচ্ছে গিয়ে 20% এর কাছাকাছি, ইউএস এর ইনফ্লেশন হচ্ছে গিয়ে 4 to 5% এর কাছাকাছি, ভেনেজুয়েলারও হচ্ছে গিয়ে 25,000%, আর পাকিস্তানের হচ্ছে গিয়ে 23%। জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। আমরা বাজেটটা প্রধানমন্ত্রীর আন্ডারে রয়েছে, ম্যাক্সিমাম লোকের বক্তব্য মোদি বাজে কাজ করছে, এই করছে এই করছে। তাহলে বাজে কাজ করছে, তার ইনফ্লেশন রেট হচ্ছে 7 থেকে 10। আমি 10টাই ধরলাম তর্কের খাতিরে। তো এখানে খালি আমাদের থেকে ভালো কে রয়েছে? আমেরিকা। বাকিরা কোথায় রয়েছে বোঝা যাচ্ছে। তারপরের দিকে মুসলিম কান্ট্রিগুলোতে অবস্থা দেখো, বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে আজকে যে পৃথিবীতে সবার বেশি অশান্তির কারণটা হচ্ছে কি ইনফ্লেশন। সেই ইনফ্লেশনে মুসলিমরাই কিন্তু সবার বেশি এগিয়ে। কেন হয়েছে? এর মেন কারণটা হচ্ছে গিয়ে ওদের প্রোডাকশনের দিকে নজর নেই, ওদের টেররিজমের দিকে নজর সবসময়। আজকে টোটাল 57 খানা দেশ আছে, 10টাকে বাদ দিলে 47 খানার মধ্যেই কোনো না কোনো যুদ্ধ চলছে। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধের কারণ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধের কারণ হিন্দু আর মুসলিম। কিন্তু ইরানে কোথায় হিন্দু আর মুসলিম আছে? মুসলিমই আছে পুরোটাই। ইরাকে কি আছে? মুসলিম আছে। আফগানিস্তানে মুসলিম, পাকিস্তানে মুসলিম, বাংলাদেশে মুসলিম, ওখানে হিন্দু কয়েকটা লোক রয়েছে, ওইগুলো তো সংখ্যা না। তাহলে কোন জায়গাতে আজকে এরা শান্তিতে নেই কেন? কেন? ওদের যে কোরআন বইটা লিখেছে না, ওইটাতেই প্রবলেম আছে। কারণ তুমি যার সাথে মানুষ হচ্ছে, যে বাড়িতে মানুষ হবে, সেই বাড়িতেই তোমার প্রবলেম গুলো শুরু হয়। কিন্তু তোমার বাড়িতে তোমার বাবা মা দিন রাত গালাগালি খিস্তি কামারি করে, তোমার কাছে খিস্তি কামারিটা কমন ব্যাপার। কেন? তুমি ঘুম থেকে ওঠার পর থেকে ওটাই শুনছো। আবার কারোর বাড়িতে রাম নাম নেওয়া হয়, সে দেখো ধার্মিক হয়ে যাবে। কারোর বাড়িতে লোককে নিয়ে পরচর্চা চলে, দেখবে তার বাড়ির ছেলেমেয়েরা ওই দিকেই চলে যায়, সবসময় চর্চা করছে। কারোর বাড়িতে দুটো বাবা মাই শিক্ষিত, দেখবে ছেলেও শিক্ষিত হয়ে যাচ্ছে। কালচার স্টার্টস ফ্রম হোম, এটা কথা আছে। তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে থেকে এই ইরান মানে মুসলিম দেশের মধ্যে সবার বেশি উন্নত ছিল। লাস্ট 47 ইয়ার্স এর মধ্যে ও এই জায়গায় পৌঁছে গেছে। তাহলে কি হচ্ছে? ধরো তোমার 1 লাখ টাকা, ধরো ইরানিয়ান কারেন্সি 1 লাখ টাকা তোমার ব্যাংকে পড়ে আছে, কোনো দাম আছে এটা? কেন? এটা তো 47 পয়সা দাম। 1 লাখ টাকার দাম হয়ে গেছে 47 পয়সা। এবার 47 পয়সা কি কিনবে? 50 পয়সা না, যেটা আমাদের কয়েনও চলে না। তাহলে ওর ব্যাংকে টাকা থাকা আর না থাকা, ব্যাংক থাকা আর না থাকা সমান না প্রায়? এর কারণটা কি? আজকে টেররিজমের জন্য ওরা তেল বিক্রি করতো, টেররিজমের জন্য টাকাগুলোকে লাগিয়ে দিত। এই যে পাকিস্তান কিসের উপরে টেরর ফান্ডিংটা চলতো ওর কাছ থেকে সব পৃথিবীতে। তাহলে ও যে মেইন টাকাগুলো পেয়েছে, সেই টাকাগুলোকে তো ফালতু খরচা করে দিয়েছে, আর গ্রোয়িং নেচারের জন্য কোনো কাজ করেনিও। আর যেটুকু করেছে তারপরে আবার কি অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট বানাতে লাগিয়ে দিয়েছে। মানে ক্ষতিগ্রস্ত করার কাজের মধ্যে ও কিন্তু ব্রেনটা ঢুকিয়ে রেখেছে।
তাই জন্য আজকে কি অবস্থা, একদিনে সিঙ্গেল ডেতে 1 কোটি লোক মুসলিম ছেড়ে দিল তো, হ্যাঁ, বোরকা পরিয়ে দিল, মেয়েরা সবকিছু করলো তো। কেন করলো? ওদের আর হারানোর কিছু নেই। মানুষ হারাতে 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 কিছু থাকে না যখন, তার আর ভয় কিসের, তাই না? তো সেই জায়গাটা দিয়ে ওরা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ যাবে, আর কয়েক বছরের মধ্যে পাকিস্তানও যেতে হবে। কারণ ওরা কোনোদিন একটা ক্রিয়েটিভ কাজের জন্য মন দেয়নি। আর ক্রিয়েটিভ কাজের জন্য যদি মন না দেয়, ইনফ্লেশনের হার বাড়াবে। কেন? লোনের উপরে চলছে তো দেশ। আর কত লোন নিয়ে চালানো যায়? কে লোন দেবে? তুমি আমার কাছ থেকে নিচ্ছ, এর কাছ থেকে নিচ্ছ, এর কাছ থেকে নিচ্ছ, এবার তো ঘরে কেউ নেই তোমাকে লোন দেবে। আর আমরা তো দেবই না, আমাদের টাকা পাচ্ছি না বলে। ওদের এয়ারপোর্ট বন্ধ, প্লেন নিয়ে যাচ্ছিল, প্লেনকে নামিয়ে নিচে পয়সা দেন আর প্লেন ছাড়বো না। পাকিস্তানে এরকম অবস্থাও গেছে কয়েকদিন আগে। ওদের ওখানে রাষ্ট্রপতি যখন তখন সেনারা মেরে দিচ্ছে, সেনারাই রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে, সেনারাই আবার কি চালায়, মানে রিয়েল এস্টেট বিজনেস চালায়। আমাদের দেশের সেনা চালায় সবকিছু, নিজেরাই সবকিছু চালাচ্ছে। টাকা যা আসছে তার 80% সেনারা নিয়ে নিচ্ছে, ওরাই প্রধানমন্ত্রীকে দখল নিচ্ছে, ওরাই এই করছে, মসজিদে বোম ফাটাচ্ছে নিজেরাই গিয়ে। আরে তোর হিন্দু মুসলিম গন্ডগোল নাই শুনলাম, বুঝলাম, কিন্তু তোর দেশে মুসলিমদের সাথে মুসলিমের কিসের গন্ডগোল? এই করে করে ইনফ্লেশনের হারটাকে বাড়াচ্ছে। আর ইনফ্লেশন হার বাড়ানোর পরে লোন নিতে হচ্ছে মোটা মোটা টাকা, এবং মোটা টাকা লোন নিলে কি হবে? জিনিস তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এবার ইরানের অবস্থাকে পাল্টাতে গেলে এখন আগামী 2 বছরের মধ্যে সরকার পাল্টে, সবকিছু সিস্টেম পাল্টে, তেলটাকে বেচার ধান্দা করতে হবে, দিয়ে তারপরে ইনফ্লেশনটাকে কন্ট্রোলে আনতে হবে। এই যে রাশিয়া আজকের থেকে বছর 7 আগে, আজকে 20% দেখছো তো, তখন ওদেরও 400% ইনফ্লেশন চলছিল। তাহলে অনেকটা নামিয়েছে তো। কি করে নামাতে পেরেছে? এই পুটিন আসার পরে কিন্তু নামানো শুরু করেছে। ওদের আগে ইয়েলসিন ছিল প্রেসিডেন্ট, ইয়েলসিনের সময় কিন্তু তখন একটা পাউরুটি কিনতে ইন্ডিয়ান কারেন্সিতে রাখতো কত টাকা জানো? আজকের থেকে বছর 15 আগে, 10-15 বছর আগে একটা পাউরুটি কিনতে, এটা কত আমাদের আজকের দাম না 40 টাকা, আজকের থেকে 15 বছর আগে কত ছিল? 20 টাকা, হাফই ছিল ধরলাম। আর ওদের ওখানে লাগতো 12,000 টাকা একটা পাউরুটি কিনতে। তার কোনো মাখন বা মানে জ্যাম আসেনি, কিন্তু পাউরুটি শুকনো খেতে হবে। রাশিয়ার অবস্থা এরকম ছিল। পুটিন আসার পরে জিনিসগুলোকে পাল্টেছে। তাহলে ইরান যদি এখন সরকার পাল্টে যায়, সব কিছু পাল্টে যায়, তাহলে ধীরে ধীরে পাল্টাতে পারে, তাহলে ধীরে ধীরে ইরানও ডেভেলপ হওয়া শুরু করতে পারে। কিন্তু তার আগে মুসলিম জিনিসটাকে সরাতে হবে। এরা ক্রিয়েটিভ নেচারের মধ্যে নেই, এরা ডিস্ট্রাকটিভ নেচার, খালি ভাঙবে ফুটবে এইসব করে বেড়াবে, এর বাইরে কিচ্ছু নেই এদের। আজকে দেখো না, প্লেন ভাবে বোঝো, আজকে কাশ্মীরে কত বেশি আজকে টুরিস্ট যাচ্ছিল। এই পুলওয়ামা অ্যাটাকটা যদি না হতো তাহলে কি হতো? আজকে প্রত্যেক দিন যাচ্ছিল তো কাশ্মীর ঘুরতে লোকেরা, দলে 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 লোক গেছে। গেল বছরের হিসাব শুনলে অবাক হয়ে যাবে, 2024-25 মধ্যে পুরো বছরে গেছিল টোটাল 17 কোটি লোক কাশ্মীর ঘুরতে গেছে, 17 করোড়। কত ইনকাম হয়েছে? তাহলে একটা লোকের থেকে যদি 100 টাকা করে ইনকাম করে থাকে, আমি ধরে নিলাম বেশি করেছে, 100 টাকা করে যদি হয়, তাহলে 1700 কোটি টাকা ঢুকেছিল তোদের রাজ্যে। তো এটা কারা কামিয়েছিল? আমরা কামিয়েছি গিয়ে ওখানে? আমরা তো কি দিয়ে এসেছি টাকা। তাহলে ওইখানকার লোক পেয়েছিল তো, কিন্তু তারপরে দেখো ওরা কি করলো, ওইটা পছন্দ করলো না। এখন কি হয়েছে? সংখ্যাটা কমে গেছে কি যায়নি? টেরিস্ট অ্যাটাকের পরে তার ওখানে সহজে লোক যেতে চাইবে না। কেন? যারা ওখানে ফেসে গেছে তারা বুঝেছে এক এক দিনে 14,000-20,000 টাকা করে ঘর ভাড়া দিয়েও ঘর ভাড়া পায়নি। কারণ জায়গা নেই, যাতায়াতের রাস্তা বন্ধ, সব বন্ধ করে দিয়েছে। তখন এবার তুমি গিয়ে ফেসে গেছো, তুমি তো একটা লিমিটেড টাকা নিয়ে গেছিলে। এবার তুমি ওখানে যখন ফেসেছো, তুমি এসে একে যখন বলেছো এ আর যাবে কখনো? এর মুখ থেকে এ শুনেছে এও যাবে আর কখনো? ওই ডিজাস্টারাস মাইন্ডগুলো তো কাজ করছে না, তাই জন্য কিন্তু লোক যাওয়া কমে গেছে। এই 17 কোটিটাই চলে আসবে 17 লাখে, তাহলে 100 ভাগ পড়ে গেল তো। কার ক্ষতি হলো? ওই রাজ্যেরই ক্ষতি হলো। কিন্তু আমি কাশ্মীর না দেখলে আমার খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু এই কাশ্মীরে থেকে রোজগার বন্ধ হয়ে গেল, এটা কিন্তু ক্ষতিকারক হলো। তো এই জায়গাটা হচ্ছে গিয়ে সবার বড় প্রবলেম, যে ইনফ্লেশনটাকে আমরা গুরুত্ব দিতে পারছি না। আজকে বাংলাদেশের কি অবস্থা, যে ওদের এই ছাত্র নেতা ছিল তাকে মেরে দিল, হাতিকে গুলি মেরে দিল রাস্তার মধ্যে। ইলেকশন ডিক্লেয়ার হলো, ইলেকশন হবে, ইলেকশন মানে অনেকগুলো টাকা খরচা। এই ইলেকশন হওয়ার পরে সরকার গঠন হবে, সে সরকার চলবে কি চলবে না অনেক পরে কথা। কিন্তু এই এখন যে অচল অবস্থাটা হলো, এদের কি হচ্ছে? কারখানা চলছে না, বন্ধ। কেন? ইন্ডিয়া কারেন্ট দেবে না বলে দিয়েছে। ইন্ডিয়া কারেন্ট না দিলে ওদের ওখানে কারখানা চলছে না। এবার কারখানা চলছে না মানে প্রোডাকশন হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না মানে বাজারে বিক্রি হচ্ছে না।
বাজারে বিক্রি হচ্ছে না মানে পয়সা আসছে না। তাহলে ওদের পুরো এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে তো, কিন্তু ওদের বুদ্ধি আছে কোথাও, ওরাও চপকাচ্ছে আমি বাংলার ভারতের কন্ট্রোল নিয়ে নেবো। যার নিজের কন্ট্রোলই নিজের হাতে নেই, ও নাকি পরে কন্ট্রোল নিয়ে নেবে। ওই যে চমকে না পাড়া আমাদের কিছু দাদা হয়ে গেলে একদিন মদ খেয়ে নিলে বাংলাদেশের অবস্থা হয়ে পড়ে। বাংলাদেশের যদি একজন মানুষ চেঁচায় ওরকম, তার পেছন পেছন 100 মানুষ চেঁচাবে। এবার ওই যে ভালো বুঝবে। একটা মদ খেয়ে চমকালে, এই দেখে না ওই করে ওর সাথে 4টে মদ খেলে উঠে পড়লো, আরো জানে না কাকে চমকাচ্ছে। তো এইরকম অবস্থার জন্য ইনফ্লেশনটা হচ্ছে মেন দায়ী। আর ইনফ্লেশনটাকে আটকানোর মেন কারণটা কিভাবে আছে, আমাদের এখানে 7 টাকা 8 টাকা করে চলছে। দেখো ব্যাংকে সুদের হার কত, 7 টাকা 8 টাকাই। তাহলে ব্যাংক কিন্তু সুদ দেয় না তোমাকে টাকা, ও তোমার মুদ্রাস্ফীতি যেটুকু হচ্ছে সেইটুকুকেও পূরণ করে দেয়। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আমরা যখন বাজারে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে আমি 1 লাখ টাকা রাখছি, আমাকে বলছে কি 10 বছরে গিয়ে তোমার টাকাটা 2 লাখ হয়ে যাবে, তাই না? আমার খুব আনন্দ, আমার টাকাটা ডবল হচ্ছে, সুরক্ষিত থাকছে, ডবল হচ্ছে। কিন্তু তোমার ইনফ্লেশন রেট যেহেতু 7 থেকে 10%, তোমার প্রতি বছর, এবার হিসাবটাকে দেখো তুমি কি করলে। তুমি 1 লাখ টাকা আজকে নিয়ে রেখেছো, সামনের বছর এটা হয়ে গেল 90, 90টা হয়ে গেল 81, 81টা হয়ে গেল কত, আবার 8 কমলো মানে হচ্ছে গিয়ে 73, 73 থেকে 7 কমলে 64, 65, 65 থেকে 7 কমলে 58, 58 থেকে 6 কমলে 52, 52 থেকে 5 কমলে 47, 47 থেকে 5 কমলে 42, 1 2 3 4 5 6 7 8, 8 হলো, এইটা হচ্ছে গিয়ে 42 থেকে 4 কমলে 38, 9, আর 38 থেকে 4 কমলে 34, তাহলে হচ্ছে কি কত, 10। তাহলে 1 লাখ টাকাটা 2 লাখ টাকা মানে 34,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে তোমার 2 লাখ টাকাটা কত হবে, 34 ইন্টু 2, 68,000। তাহলে তোমার দাম কি তুমি পেলে? ব্যাংকে তো টাকাটা বলেছে। এই জিনিসটাকে বোঝো। আবার বলি কথাটা, আজকে আমার কাছে 1 লাখ টাকা রয়েছে, আমি 1 লাখ টাকার জিনিস কিনতে পারবো, সামনের বছর 90,000 টাকার জিনিস কিনতে পারবো। দাম কিন্তু 1 লাখ টাকাই, কিন্তু 90,000 টাকার জিনিস পাচ্ছি, দাম বেড়ে গেছে তো জিনিসের। তারপরে বছর 81,000, তারপরে 73, তারপরে 65, 58, 52, 47, 42, 38, 34, 10তম বছরে গিয়ে আমি যে মালটা কিনবো, তাহলে আমি 34,000 টাকার মালটাই 1 লাখ টাকা দিয়ে কিনছি। আজকে যেটা দাম 34,000, সেটাকে আমি 1 লাখ টাকা দিয়ে কিনছি। এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তার মানে কি, আমাকে সরকার তো 2 লাখ টাকা দিচ্ছে, আমি 10 বছর পরে পাচ্ছি, আজকের 1 লাখ টাকাটা আমি তখন 2 লাখ টাকা পাচ্ছি, কিন্তু অরিজিনালি আমি 68,000 টাকার জিনিস কিনতে পারবো। টাকা কি এত ডবল হলো? কিন্তু আমরা বলছি কি আমাদের টাকা আমরা ডবল করছি। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে? এটাই হচ্ছে ইনফ্লেশন খেয়ে ফেলছে। তাহলে ইনফ্লেশনকে কমানোর জন্য কি করতে হবে? ইনফ্লেশনকে কমানোর জন্য প্রথম যেই কাজটা দরকার, সেটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং, এমপ্লয়মেন্ট এন্ড মার্কেট। এই 3টে জিনিসের দরকার। দেখো এই 3টের থেকেই যেই দেশ সরে গেছে, দেখো ইনফ্লেশন বেড়ে গেছে। ম্যানুফ্যাকচারিং যার নেই, তার গ্রোথ নেই। এমপ্লয়মেন্ট যার হচ্ছে না, তাহলে দেশের লোকেরা ইনকাম পাচ্ছে না। যখন ইনকাম পাচ্ছে না, তাহলে মার্কেটে হচ্ছে কি কিরকম? আজকে আমরা সবাই বেকার, তাহলে আমাদের কাছে সোর্স অফ ইনকাম কি? জিরো। আমাদের কাছে যখন টাকা নেই, আমরা কি বাজারে যাবো? আর না। তাহলে আমরা কি করলাম, বাজারেও গেলাম না। তাহলে বাজারে যে বিক্রি করতে পারবে সেই কাস্টমার পেলো না। তাহলে জিনিসের দাম বাড়বে কি বাড়বে না? ইনফ্লেশন ঠিক এইভাবে চলে। তাহলে একটা নতুন টপিক শিখলে আজকে। এই টপিকটা আমাদেরকে মাধ্যমিকের পরে শেখানো উচিত, কিন্তু আমাদেরকে এটার থেকে দূরে রাখা হয়েছে। এই জিনিসটা যদি তুমি শিখে যেতে পারো, তাহলে তুমি তোমার টাকা ভ্যালুয়েশন ক্রিয়েট করতে পারবে, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক? এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিতে। কোনটা? এই যেটা হ্যাঁ। মানে হচ্ছে কি, ধরো আজকে আমাদের কাছে যে ফোনগুলো আছে, এটার দাম কত? 15, 16, 20। ঠিক আজকের থেকে 5-7 বছর আগে এইসব ফোনগুলো হয়তো 5G ছিল না, 4G ছিল, ওইগুলো কিন্তু 7-8 হাজার টাকা ছিল, তাই তো? তাহলে ওই একই ফোন আমরা কিনছি, 7,000-এর জিনিসটাকে কিনছি আমরা 20,000 টাকা দিয়ে, তাহলে আমরা 3 গুণ টাকা দিচ্ছি কি দিচ্ছি না? দেখো 3 গুণ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো আর কিছু ভাবে বুঝাবো?
এখন ওই 1 লাখ টাকা দিয়ে কিনছি ওই জিনিস, হ্যাঁ, ওই দিন একই সেম দিন। তাহলে জিনিস তো ওটাই কিনছি, হ্যাঁ। তাহলে মুদ্রাস্ফীতি হয়েছে কি হয়নি? তাহলে এইভাবে কিন্তু টাকার দাম কমছে হচ্ছে। এইবার যদি এটা এই পার্সেন্টেজে হতো, প্রথম বছরে অর্ধেকেই ওর টাকা শূন্য হয়ে গেছে, কি 10% যদি এই হাল হয়, তাহলে 25,000 যদি ইনফ্লেশন থাকে তার কি হচ্ছে হবে? এই ভেনেজুয়েলার যে মালিক মানে যে প্রেসিডেন্ট ছিল তার বাবা, সে কি করেছে, তেল যেহেতু সবার বড়, পৃথিবীর সবার বেশি তেল ওদের ওখানে রয়েছে, ওরা সব ফ্রিতে করে দিয়েছে, মানে তেল বিক্রি করছে আর সব জিনিস মানুষকে ফ্রিতে দিচ্ছে। এবার মানুষকে যখন ফ্রিতে দেওয়া শুরু করলো, মানুষ কি করছে, অপচয় করছে। হ্যাঁ, নেবে। তোমাকে যদি আমি ফ্রিতে বলে দিই নাও আসো এখানে 5,000 টাকা এমনি পাবে, তো তুমি কাজ করতে চাইবে? না, তার কাছে করতে তো চাইবে আছে। না। তার কাছে তো তো আছে। এই যে আজকে মমতা 1,000 টাকা করে দিচ্ছে, মেয়েরা 1,000 টাকা করে পাচ্ছে, এবার মেয়েদের কাজ করার ক্ষমতাটা শেষ হচ্ছে কি হচ্ছে না? ওরা কি জানছে, যেন তেন ভাবে একটা লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট খুলতে পারলে আমার কাছে প্রতি মাসে 1,000 টাকা আসবে, 1500 টাকা। যাই হোক দেবে 1,000 টাকা। এই 1,000 টাকা কোনো ফ্রুটফুল ইউজ আছে নাকি? ম্যাক্সিমাম মহিলারা কি করছে, কসমেটিক কিনছে, এই কিনছে, ওই কিনছে, শেষ করছে, সামনের মাসে আর তো কোনো কাজ নেই। সামনের মাসে কাজ না করলেও চলে আসে। চলে আসবে এই টাকাটা, কিন্তু কাজ, এই যে টাকাটা আসছে এটা কার খাতের থেকে আসছে? কোনো একটা খরচা যেটা কমিয়েছে এখানে বাড়িয়ে দিয়েছে এটাকে, এবার ওই খরচাটা বন্ধ হওয়াতে ওইখানকার এমপ্লয়মেন্টটা শেষ হয়েছে কি হয়নি? ধরো আমাদের শিক্ষাতে টাকাটা লাগার কথা ছিল, তো সেই টাকাটা নিয়ে লক্ষ্মী ভান্ডারে চলে গেল, তাহলে শিক্ষা কি আর বাড়লো? না, শিক্ষা যদি বাড়লো না, তাহলে টিচার তৈরি হবে আর? না, দেখো ইনফ্লেশন তৈরি করার কারণটা কি? অন্য কাজের টাকা এই অন্য খাতে চলে যাচ্ছে। আজকে দেখো সিভিক পুলিশ দিয়ে দিয়েছে। সিভিক পুলিশের অরিজিনালি কাজটা কি? রাস্তা চৌমাথা দাঁড়িয়ে থাকা আর পুলিশের টাকা চাওয়ার মধ্যে সাহায্য করা আর রংবাজি করে টাকা নেওয়া, এটাই তো চলছে মেন কাজ। হ্যাঁ, সিভিক পুলিশ ছাড়া কি লোকের অ্যাক্সিডেন্ট হতো খালি দিনরাত রাস্তাঘাটে, আর সিভিক পুলিশ আসার পর অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে? এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। সিভিকের আরেকটা কাজ আছে, সিভিকের কাজটা হচ্ছে গিয়ে পুলিশকে সাহায্য করা টাকা তোলার জন্য, আরেকটা কাজ গাড়িটাকে আছে। আটকানো যাতে তুমি টাকা নিতে পারো ওর কাছ থেকে, আর হচ্ছে গিয়ে সব সময় মানুষকে ভয় দেখানো। ভয় দেখানো আর মানে অনেকটা মানে পার্টি লেভেলের পার্টি লেভেলের কাজগুলো চলছে। কাজগুলো করো, ডাটা এইবার জোগাড় করো। এই সোর্স অফ ইনকামটার জন্য ওরা একটু না পরিশ্রম করছে, কিন্তু ওই পরিশ্রমের থেকে কোনো পজিটিভ কিছু আছে দেশের জন্য? না, এই সার্ভিস সেক্টর থেকে পজিটিভ কি বেরোচ্ছে? কিচ্ছু বেরোচ্ছে না। আমি ধরে নিলাম 100টা অ্যাক্সিডেন্ট কমে গেছে, তো 100টা অ্যাক্সিডেন্ট কমে যাওয়াতে আমি প্রত্যেক বাড়ির লোককে আমি 1 লাখ টাকা করে দিয়েছি, দিতে হতো, তাহলে 100টাতে 1 লাখ টাকা যেত, 1 লাখ করে 1 কোটি টাকা যেত, কিন্তু ওদের মাইনে দিতে হচ্ছে কত বেশি? আমার ইন্স্যুরেন্সের জন্য 1 কোটি দিতে হতো, আর এদেরকে প্রতি মাসে মাইনে দিতে হচ্ছে 2300 কোটি। তাহলে কোনটা লাভবান হলো আমার? ওইরকম করে দেখবে কর্ণাটকে একটা গভর্নমেন্ট চলে, কংগ্রেসের দুর্দান্ত গভর্নমেন্ট চলে। গভর্নমেন্ট কি বলছে, পলিউশন বাড়ছে, পলিউশন কমানোর জন্য একটা মেশিন বার করা আছে, সেই মেশিনটার দাম 30 কোটি, 30 লাখ, 70 লাখ। শুনেছি। তো 70 লাখ টাকার ওর টোটাল 100 কতগুলো গাড়ি কিনতে হবে। ও কি করেছে, 100 কতগুলো গাড়ি কিনতে 70 লাখ করে দেখা যাচ্ছে 30-35 কোটি টাকা লাগে, আর ওইটাকে ও ভাড়া নিয়েছে 10 বছরের জন্য 618 কোটি টাকা ভাড়া। এটা কি রকম রাজনীতি? এই অঙ্কটা কে শেখাবে কাকে? আর এরকম অনেক যদিও বলছে কি আমাকে একবারে দিতে হবে না, ভালো কথা, একবারে দিতে হবে না, তুমি 10 বছরের জন্য 618 কোটি টাকা দিচ্ছ, তাহলে বছরে কত দিচ্ছ? 61 কোটি, আর নিজের মালিকানা পেতে 30 কোটি লাগতো। এটা দুটো চলে আসতো। দুটো আসতো কি আসতো না? হ্যাঁ। মানে 10টা 20টা চলে আসতো, কিন্তু সেটা করলো না কেন বলতো? এটাতে করলে তো পয়সা কামানো যাবে না। কিন্তু এই অঙ্কটা কে বোঝাবে কাকে? তাহলে ইনফ্লেশন কেন বাড়ে বুঝতে পারছো তো? ম্যানুফ্যাকচারিং এর দিকে মন নেই, কনস্ট্রাকটিভ কাজের দিকে মন নেই, খালি হচ্ছে কি যেন তেন ভাবে লুটে ফুটে খাবো, তাহলে ওইরকম ভাবে ইনফ্লেশন বাড়বে দেশে। তাহলে ইনফ্লেশন একটা বিরাট বড় প্রবলেম আমাদের পৃথিবীর বুকে কিন্তু, আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য নিজেরা যদি আমরা দায়িত্ব না নিতে পারি, সরকার যদি দায়িত্ব না নিতে পারে, আমাদেরও এই ভেনেজুয়েলা বা ইরান মধ্যে বেশি দিন লাগবে না কিন্তু, যদি এইসব মানসিকতার লোকরা থেকে যায়। ধরো আজকে ট্যুরিজমটা যদি চলে, তাহলে কাশ্মীরে কিছু লোকের সোর্স অফ ইনকাম বাড়ে। এবার ওই ইনকামটা ধরো তুমি গাধাতে করে লোক নিয়ে যাও, তা তোমার 2000 টাকা আসে একদিনে। এবার এই 2000 টাকা নিয়ে তুমি কি করবে? ইসাতে ঢুকিয়ে রেখে দেবে ব্যাংকে? না, নিজের দরকারি।
তুমি চাল ডাল কিনবে, হুম। মোবাইলটা রিচার্জ করবে, কেবল টিভিটাকে রিচার্জ করবে, তারপরে একটা বাইক কিনবে, হুম। সেই বাইকে তেল ভরবে, এটাই তো চলে নর্মাল ব্যাপার। তাহলে এইটাতে কতগুলো লোক রোজগার পাচ্ছে বলো তো তোমার এই কথাতে? অনেকগুলো লোক। অনেকগুলো লোক রোজগারে ঢুকে গেল তো। এবার তোমার বাড়িতে দুধ টুধ আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলবে, টাকা আছে যখন নতুন কিছু কিনবো। করবে। হ্যাঁ। এইবার টাকাটাই আসা বন্ধ হয়ে গেল, তোমার ওই গাধাটা তো খেতে চাইবে রোজ, এবার ওই খাওয়াটা তোমার জোগাড় করতে কষ্ট হবে, কেন? ট্যুরিজম নেই তো। তাহলে একটা ট্যুরিজম কতগুলো লোকের রোজগারের কারণ ছিল, সেটাকে বোম ফাটিয়ে নষ্ট করে দিল। তাহলে ইনফ্লেশন কেন বাড়বে না এলাকায়? ঠিক আমাদের রাজ্যে তো ঠিক তাই চলছে। দেখো, টিচাররা যদি চাকরি করতো, মাস গেলে মাইনা পেতো 30, 40, 50 হাজার টাকা করে। এই 50 হাজার টাকাগুলো সবার বিভিন্ন জায়গায় খাতে খরচা হতো তো। এরা এখন কোথায় বসে আছে? পুলিশের মার খেতে রাস্তায়। তাই ওই নাকি? টাকাগুলো দিয়ে এখন লক্ষ্মীর আর ওই ভান্ডারে টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার সব চালাচ্ছে। তাদের রোজগার কোথায় সোর্স বাড়ছে? কিছু। আজকে দিনের পর দিন আমরা পিছিয়ে যাচ্ছি লোকের। 1000 টাকা যদি কেউ সংসারের পিছনেও ব্যয় করে, দুদিনের বাজারে তো হয় না। আরে না হোক, একটা গ্যাস সিলিন্ডারই আছে, আমি ধরে নিলাম। ওই একটা গ্যাস সিলিন্ডার তুমি যখন দেয়নি তখন কি চাল চলতো না তোমার বাড়ি? চলতো, অবশ্যই চলতো, ভালো চলতো। তাই না? হুম। এই যে দিতে গিয়ে কি হলো, কোনো না কোনো একটা খাতের টাকা তো নষ্ট হয়ে গেল। ওই খাতের ডেভেলপমেন্ট জিরো। এইটার থেকে তো ডেভেলপমেন্ট নেই, খালি ভোট ব্যাংক ছাড়া। তাহলে ইনফ্লেশন বাড়বে কি বাড়বে না? এবার এই ইনফ্লেশনের রাস্তা কত জানো? বেঙ্গলের ইনফ্লেশন 14%। 40 1440। এবার লোকে বলে কি, বাংলায় খাবার দাবার খাবার খরচা কম, এই কম, ঠিকই আছে, ভালো কথা। এবার তুমি একটা লোক হোটেল চালাও, আমি একটা লোক হোটেল চালাই। তুমি চালাও পাঞ্জাবে, আমি চালাই বাংলায়। তুমি ডাল ভাত রুটি তরকারি আর একটা আচার দাও খেতে, আমিও ডাল ভাত রুটি তরকারি আর আচার দিই। তোমার ওখানে দাম 80 টাকা, আমার এখানে দাম 40 টাকা। একই খাবার, সব রকম কোয়ালিটি এক। তখন আমরা বলছি কি, বাংলায় খাওয়া সস্তা, ভালো কথা। এইবার আমাকে যে যে মাল দিয়েছে, তোমাকে তো সেরকম লোকই মাল দিয়েছে, তারা সব মালের দাম পেয়েছে কি পায়নি? আর আমার কিন্তু মালের দাম পাচ্ছে না লোকে সঠিক, কারণ 40 টাকার মধ্যেই তো সব দিতে হচ্ছে। এবার আমার প্রফিটটা কি 4 টাকা, তোমার প্রফিটটা কত? 16 টাকা। তাহলে তুমি গ্রো করবে না আমি গ্রো করবো? বুঝতে পারলাম ব্যাপারটা? এবার আমাকে যারা সাপ্লাই দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে, চাল দিয়েছে, এগুলো সাপ্লাই না দিলে তো আমার হোটেল চলবে না। হুম। তো এবার ওরাও কি পয়সা পেয়েছে? না। কেন, ওরা তো সব 36 টাকার মধ্যেই দিয়েছে আমাকে, আর তোমারটা কততে দিয়েছে? 54 টাকার মধ্যে দিয়েছে। তাহলে একই জিনিস, একই ব্যবসাতে অন্য লোকেরা প্রফিটেবল, আমার লোকেরা লস লুজার। তাহলে কিভাবে চলছে দেশ, বুঝতে পারছো তো? তাহলে ইনফ্লেশনটা একটা ইম্পর্টেন্ট কারণ কিন্তু আমাদের লাইফে। আর এই ইনফ্লেশনটাকে যদি আমি সঠিকভাবে বুঝে উঠতে পারি, তাহলে আমাদের আগামী দিনে ব্যবসা কিন্তু স্ট্রং হবে। ওকে, আর কিছু?